বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিচ্ছে নবাগত কেপ ভার্দে। মেসি ম্যাজিকের জবাবে দুয়ার্তের গোল। 90 মিনিটে 1-1 সমতায় থাকার পর ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। জানাজায় অংশ নেবেন কোটি মানুষ। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই দাফন। ঢাকা বেইজিং এর কৌশলগত পদক্ষেপে নজর ভারতের। পর্যবেক্ষণে তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর। ব্রিফিং এ জয়সওয়াল। যুদ্ধ বিমান কেনার আলোচনায়ও দৃষ্টি। 8 মাস অবস্থান করে 12 লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। অভিযোগ অনৈতিক কর্মকাণ্ডেরও কাজ গড়ায় এনসিপির 5 নেতা। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। এসব লাইনে পানি আছে, আমাদের সব লাইনে কোনো 17-18 দিন পানি নেই। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনার লাইন আছে, ওয়াটার লাইন আছে, এরকম ধরনের পাইপ দেওয়া আছে। পানি সংকটকে পুঁজি করে রাজধানীতে অবৈধ সংযোগের সিন্ডিকেট। রাতের আধারে চলছে চোরাই লাইনের কারবার। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। ব্যবস্থার আশ্বাস ওয়াসার। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। ফিফা বিশ্বকাপের খবর। নকআউট পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিচ্ছে কেপ ভার্দে। 90 মিনিটে 1-1 সমতায় থাকার পর ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান, রাজশাহীতে সাইফুর রহমান রকি, বরিশালে অপূর্ব অপু এবং চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানাতে সরাসরি শুরুতেই যাচ্ছি রকির কাছে। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা সহজেই গোল পাবে এমন চিন্তা করেছিলেন শত শত হাজারো আর্জেন্টাইন সমর্থকরা। তবে তাদের এই চিন্তাকে আসলে ভুল প্রমাণিত করেছে। এরই মধ্যে কিন্তু নির্ধারিত সময়ের যে খেলা সেটি শেষ হয়েছে। 90 মিনিটের খেলা শেষে কিন্তু আর্জেন্টিনা এবং কেপ ভার্দে 1-1 গোলে কিন্তু তারা ড্র করেছে। এই কারণে খেলা কিন্তু অতিরিক্ত সময়ে গড়াচ্ছে। এই অতিরিক্ত সময়ের দিকে আসলে তাকিয়ে আছেন আর্জেন্টিনার সমর্থকরা। তারা ভেবেছিলেন যে আসলে মেসি প্রথমার্ধে একটি গোল পেয়েছে, দ্বিতীয়ার্ধ হয়তো আরেকটি গোল পাবে, এমন চিন্তা আসলে তাদের আসলে দুশ্চিন্তায় আসলে পরিণত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উল্লাসটা আমরা প্রথমার্ধে দেখেছিলাম, দ্বিতীয়ার্ধের কিছুটা উল্লাস ছিল, কিন্তু কেপ ভার্দে যখন আর্জেন্টিনাকে গোল পরিশোধ করলো তারপর থেকে কিন্তু চিন্তিত আর্জেন্টিনার সমর্থকরা এবং তারা কিন্তু ভাবছেন যে আসলে শেষ পর্যন্ত মাঠে খেলা কি অবস্থায় গড়ায় সেটি নিয়ে আসলে তারা দুশ্চিন্তায় পড়েছেন এবং তারা এখনও মনে প্রাণে চাচ্ছেন যে আর্জেন্টিনা জিতুক, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা আগামীতেও এই ম্যাচগুলো জিতে এবারও বিশ্বকাপ নিজেদের ঘরে তুলবে এমন প্রত্যাশা আসলে তারা করছেন। তবে খেলা যেহেতু যে কোনো কিছু হতে পারে, খেলায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণে আসলে আর্জেন্টিনার যারা সমর্থকরা আছেন, শত শত হাজারো সমর্থক রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা ভোর 4টার আগেই জড়ো হয়ে তারা খেলা দেখছিলেন। তারা কিন্তু প্রথম দিকে কিছুটা উচ্ছ্বসিত উল্লাস তাদের মধ্যে দেখা গেল, এখন কিন্তু তাদের মুখে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে এবং শেষ পর্যন্ত খেলা কি হয় সেটা নিয়ে আসলে তারা এখন ভাবছেন। সব মিলে তারপরেও তারা প্রত্যাশা করে যে এই ম্যাচে শেষ পর্যন্ত হয়তো আর্জেন্টিনা গোল পাবেন এবং গোল নিয়ে আসলে তারা কেপ ভার্দেকে হারাতে সক্ষম হবে, এরকমটি আসলে তারা প্রত্যাশা করছেন। আপনারা দেখছেন যে এখানে আসলে নারী পুরুষ সকলেই কিন্তু আর্জেন্টিনার অধিকাংশ সমর্থক আর্জেন্টিনার, তারা আর্জেন্টিনার জার্সি পরে এখান থেকেও কিন্তু প্রিয় দলকে তারা সমর্থন জুগিয়ে যাচ্ছেন। তাদের এই সমর্থন যোগানোর পাশাপাশি তারা ভাবছেন যে আসলে মেসি যদি আরও গোল পাবে, মেসির পা থেকে আরও গোল আসবে। মেসিকে বলা হয় ফুটবল জাদুকর। এই ফুটবল জাদুকর আর্জেন্টিনার এই পুরো ম্যাচকে আসলে আবারও তারা সমতায় যেহেতু এসেছেন, আবারও আরেকটি গোল দিয়ে তারা এগিয়ে থাকবেন এবং শেষ পর্যন্ত তারা জয় নিয়েই মাঠ ছাড়বেন, এমনটি আসলে
চিন্তা ভাবনা করছেন আর্জেন্টাইন সমর্থকরা। আমরা বেশ কিছু সমর্থকদের সাথে কথা বলেছি, তারা যদিও বলছেন যে এখন আসলে গোল সমতা হওয়ার পরে তারা অনেকটাই চিন্তিত। শেষ পর্যন্ত আসলে তারা খেলা দেখবেন এবং এই শেষ পর্যন্ত খেলা দেখে আসলে তারা ঘরে ফিরবেন। তারা এখন যে প্রত্যাশা সেটি কতটা প্রতিফলন ঘটে সেটি আসলে সময়ই বলে দিবে। আপনারা জানেন এরই মধ্যে কিন্তু অতিরিক্ত সময়ের যে খেলা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই অতিরিক্ত খেলাটি আসলে মাঠে গড়াচ্ছে এবং এখানে আসলে কতটা সুন্দরভাবে খেলে, কতটা দক্ষভাবে খেলে আর্জেন্টিনার যেহেতু অতীত অনেক ইতিহাস রয়েছে যে এরকম সময়ে আসলে দলকে তারা অনেক হারের দ্বার প্রান্ত থেকে জিতে আনতে সক্ষম হয়েছেন। এখন যেহেতু সমতায় রয়েছে তারা আসলে একটি গোল আসলে তারা দেখতে চান, আর্জেন্টিনার সমর্থকরা দেখতে চান আবারও আরেকটি গোল কে ভারতের গোল পোস্টে আসলে ঢুকবে এবং সব মিলিয়ে আসলে এই ধরনের চিন্তা ভাবনা আসলে ঘুরপাক খাচ্ছে তাদের ভেতরে। সব এখন পর্যন্ত আমরা যে দেখছিলাম যে আর্জেন্টাইন সমর্থকদের কিছুক্ষণ পরপর যে ভুভুজেলা বাঁশি বাজিয়ে প্রিয় দলকে সমর্থন যোগাচ্ছিল সেটি কিন্তু এটি কিছুটা হলেও কমে গেছে। তবে কিছুক্ষণ পরে হয়তো যদি গোল হয় সেক্ষেত্রে তারা আবারও আনন্দ উচ্ছ্বাস উল্লাসে ফেটে পড়বেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। এখন আমরা চলে যাচ্ছি বরিশালে অপুর কাছে। রাজশাহীর মতো বরিশালেও এখানে উন্মাদনা উৎসবের কোনো কমতি নেই। শহরের বেলস পার্ক ময়দানে আমি রয়েছি, সেই রাত 3টা থেকে এখানে অবস্থান করছি। তার উদ্যোগে এই মাঠে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শনী চলছে। গোল, আবারও একটি গোল হয়ে গেল, আর্জেন্টিনা আবার একটি গোল দিয়ে গেল এবং সেই উচ্ছ্বাস উন্মাদনায় বেঁচে পড়েছে সবাই। দেখুন আনন্দ উৎসবের কোনো কমতি নেই। এই নিয়ে দুটি গোল দিয়ে দিল, এর আগে একটি 46 মিনিটে গোল দিয়েছে এবং এখন 92 মিনিটে আরেকটি গোল দিয়েছে এবং আর্জেন্টাইন ভক্তদের এই উচ্ছ্বাস উন্মাদনায় ফেটে পড়েছে। যেন এই মাঠ শুধুমাত্র এই মাঠ নয়, সমস্ত জায়গায় আমরা দেখেছি যে খেলার এই বিশ্বকাপের খেলার একদম উল্লাস উন্মাদনায় ফেটে পড়েছে। আরেকটি গোল দিয়ে দিয়েছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ভক্তরা, বাংলাদেশের ভক্তরা আর্জেন্টিনার উৎসবে ফেটে পড়েছে। কেউ বাঁশি বাজাচ্ছে, উল্লাস করছে, আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে নাচছে। আর্জেন্টিনার জার্সিতে গায়ে রয়েছে এই গোলটির জন্য হয়তো অপেক্ষা করছিল তারা, কখন হবে সেই গোল। সেই গোলটি কিন্তু দিয়ে দিল। অর্থাৎ এখন তারা যে প্রত্যাশাটি করেছিল যে আর্জেন্টিনা আজকের ম্যাচটিও জিতবে, সেই জেতার অপেক্ষায় আরো একদম এগিয়ে গেল তারা এবং এর আগে 42 মিনিটে একটি গোল দিয়েছিল, এখন আরেকটি গোল দিল এবং এই গোলের মধ্য দিয়ে তারা প্রত্যাশা করছে, ধারণা করছে জয় তাদের চণ্ডীপটে একটি গোলে এগিয়ে গেল। আগের ম্যাচগুলোর মতোই আর্জেন্টিনা আজকের ম্যাচটিতেও কিন্তু তারা জিতবে বলে তারা প্রত্যাশা করছে। যেটি বলছিলাম যে শুধুমাত্র বেলস পার্ক মাঠ নয়, এর বাইরে হাতিমানি কলেজ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কিন্তু খেলা বড় পর্দায় কিন্তু খেলা দেখানো হচ্ছে এবং সবাই কিন্তু উচ্ছ্বাস পড়েছে। আমার কাছে বরিশাল থেকে এখন এই মুহূর্তে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই চট্টগ্রামে রয়েছে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের তার কাছ থেকে জানব। পার্থ, আপনি আমাদেরকে জানান যে চট্টগ্রামে এই মুহূর্তে বড় পর্দায় যে খেলা প্রদর্শনী চলছে সেখানকার সবশেষ খবরাখবর আমাদেরকে জানান। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে বন্দরনগরী চট্টগ্রামে। তার কারণ হচ্ছে ঠিক কয়েক মিনিট আগেই কিন্তু আর্জেন্টিনা একটি গোল দিয়েছে এবং বর্তমানে 2-1 গোলে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে এবং আমরা দেখেছি রাত থেকেই কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন আজকে তারা চট্টগ্রামের বিভিন্ন শহর এলাকায় যেখানে বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে সেই সব জায়গায় কিন্তু আজকে রাত থেকেই অবস্থান করছিল এবং আমরা দেখেছি খেলা শুরু হওয়ার পর থেকেই কিন্তু আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এবং ভক্তরা। তবে যেহেতু খেলা এক্সট্রা টাইমে প্রবেশ করে আমরা দেখেছি
যাচ্ছে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে কিছুটা হলেও আসলে হতাশা নেমে এসেছিল। তবে কয়েক মিনিট আগে যেহেতু আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়ে গেছে, সেক্ষেত্রে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই চট্টগ্রামের নগরী 2 নম্বর গেট এলাকায় কিন্তু এখানে যারা সমর্থকরা রয়েছে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস কিন্তু বিরাজ করছে। এবং শুধু এখানে এই এলাকার সমর্থকরা নয়, বিভিন্ন জায়গা থেকে যারা অফিস আদালতে সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে কাজে যাচ্ছেন তারাও কিন্তু দাঁড়িয়ে নগরীর 2 নম্বর গেট এলাকায় খেলা উপভোগ করছেন। প্রায় কয়েক হাজার মানুষ একসাথে নগরীর 2 নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা কেপেবাদের মধ্যে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাটি কিন্তু রাত থেকে জেগে জেগে কিন্তু তারা এই খেলা দেখছেন। শুধু যে নগরীর 2 নম্বর গেট এলাকায় খেলা দেখাচ্ছে তা কিন্তু নয়, নগরীর অন্যান্য যেসব এলাকা রয়েছে বিশেষ করে কাজীদিয়ারির মোড় থেকে শুরু করে আগ্রাবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সব জায়গায় কিন্তু আজকে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। এবং আজকে যদি আর্জেন্টিনা জিতে তাহলে শেষ যে 16 সেই 16তে কিন্তু আর্জেন্টিনা প্রবেশ করবে। এবং আপনারা দেখতে পাচ্ছি সেই রাত থেকেই আর্জেন্টিনার সমর্থকরা যেখানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে সেখানে কিন্তু সময় নিয়ে অপেক্ষা করছেন। শুধু আমরা একটু দেখাতে চাই 2 নম্বর গেট এলাকায় নয়, ফ্লাইওভারের উপর থেকে আমরা উড়াল সড়কের উপর থেকে দেখছি আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র আর্জেন্টিনার একটি জয়ের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম নগরীর যে উড়াল সড়ক রয়েছে সেই উড়াল সড়কের উপরে কিন্তু দাঁড়িয়ে বড় পর্দায় আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু খেলা উপভোগ করছেন। এবং এই খেলা দেখতে নগরী নয়, শুধু চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে কিন্তু উপজেলাগুলো থেকে কিন্তু খেলা দেখার জন্য ছুটে এসেছেন সমর্থকরা। এবং রাত জেগে তাদের যে অপেক্ষা সেই অপেক্ষাটুকু তাদের শুধুমাত্র আর্জেন্টিনা বিজয়ের জন্য। এবং তারা প্রস্তুত আর্জেন্টিনা যদি জয় পায় সেক্ষেত্রে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু বিজয় মিছিল অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছে আর্জেন্টিনার সমর্থকরা। এবং আমরা আগে থেকে যেটি জানিয়েছি আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের সাথে সাথেই কিন্তু এখানে ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছেন। কেউ বা আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছেন, আবার কেউ আবার ঢোল সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে এসেছেন। সেটি কিন্তু আমরা দেখছি রাত থেকে ভোর পর্যন্ত সময় যত গড়িয়েছে ভক্ত সমর্থকদের উপস্থিতিও কিন্তু ততটাই বেড়েছে। এবং আমরা দেখছি বন্দরনগরী চট্টগ্রামের এই 2 নম্বর গেট এলাকায় কিন্তু এখন পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে এবং লোকারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে যারা ভোরের আলো ফোটার পর থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন আমরা দেখছি গাড়ি থামিয়ে তারাও কিন্তু এই বড় পর্দায় আজকের যে খেলা সেই খেলা কিন্তু উপভোগ করছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু যেহেতু 1-1 গোলে সমতা এসেছিল এবং যে 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে যেহেতু আর্জেন্টিনা জয়ী হতে পারেনি, তবে কিছুটা হতাশা বিরাজ করছিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। একটা টাইমে যখন আর্জেন্টিনা শুরুতেই একটি গোল দিয়ে এগিয়ে যায় এরপর আমরা দেখেছি আর্জেন্টিনার সমর্থক যে উল্লাস যে উচ্ছ্বাস সেটি কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো। এবং এরপর থেকেই আমরা দেখেছি আর্জেন্টিনার সমর্থকরা প্রতিটি আক্রমণের সাথে সাথেই কিন্তু তারা ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে কিন্তু এই উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার সমর্থকরা অপেক্ষা করছেন আর্জেন্টিনা জয় ছিনিয়ে নিবে, আজকে জয় পাবে এমনটাই কিন্তু অপেক্ষা করছেন আর্জেন্টিনার সমর্থকরা। তবে আজকে কে জয় পাবে তার জন্য কিন্তু আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে, কারণ আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ঢাকার টিএসসিতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। আর্জেন্টিনা ম্যাচটি উপভোগ করছেন, দারুণ উন্মাদনায় রয়েছেন। আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই যে দর্শকরা কীভাবে এই আর্জেন্টিনা ম্যাচটি আসলে উপভোগ করছেন। দর্শকরা যেভাবে আসলে আতঙ্ক বা একটা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, প্রথম কিন্তু গোলটি লিডটি ধরে রাখতে না পারার পর থেকে আসলে দর্শকরা একটা হতাশা ছিল। তবে অ্যাডেড টাইম অতিরিক্ত সময়ের পরেই কিন্তু দর্শকদের এই টিএসসি প্রাঙ্গণে দর্শকদের আসলে প্রাণ ফিরে এসেছে যদি বলি আমি। দর্শকরা যেভাবে আসলে উন্মাদনা বা উচ্ছ্বাস নিয়ে প্রকাশ করছেন, এই ম্যাচ দিয়ে তারা আবারও জয়ের স্বপ্ন দেখছেন।
আলভারেজের যে দুর্দান্ত ফিনিশিং, সেই ফিনিশিংয়ে কিন্তু আবারও লিড পেয়েছে আর্জেন্টিনা। সেখান থেকে এই লিডে কিন্তু আর্জেন্টিনা যে পরবর্তী রাউন্ড বা শেষ 16 কিন্তু একটা যাওয়ার প্রত্যাশা তারা করছেন, এই প্রত্যাশা থেকে তারা কিন্তু বড় হচ্ছে। যারা চ্যাম্পিয়ন বা যে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে এসেছে সেই প্রত্যাশা বড় হচ্ছে আবারও এই আলভারেজের গোলে। তবে প্রথম গোল যখন কনসিভ করে আর্জেন্টিনার লিডটি যখন ধরে রাখতে ব্যর্থ হয়, তখন একটু টিএসসির প্রাঙ্গণের দর্শকদের আমরা অনেক দেখেছি যে বিষণ্ণতায় তারা ভুগছিলেন। অনেকের কাছে দেখেছি যে প্রার্থনা, যখন লিওনেল মেসি একদম ডিবক্সের সামনে যখন ফ্রি কিক পেয়েছেন, অনেকে দেখেছি যে প্রার্থনায় নিমজ্জিত হয়েছেন। তারা শেষটুকু চাচ্ছিলেন যে আরেকটি গোল হোক বা এই কামব্যাক করুক, কারণ এই যে কেপো ভার্দে এই অখ্যাত বা একটু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে হারটা আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গায়ে শোভা পায় না। তাদের কাছে আসলে এই প্রত্যাশা দর্শকরা এসেছেন আর্জেন্টিনা যে এখান থেকে হেরে যাবেন বা হোঁচট খাবেন বা যদি বলি পচা শামুকে পা কাটবেন, তারা এই প্রত্যাশা রাখেন না বা সেই প্রত্যাশা নিয়ে কিন্তু টিএসসি প্রাঙ্গণে আসেন নাই। সেখানে কিন্তু আর্জেন্টিনা যদি বলি যে যেভাবে এই যে উল্লাস করছে আর্জেন্টিনার সমর্থকরা, যেভাবে আসলে উল্লাস করছে, তাদের স্বপ্ন কিন্তু পরবর্তী রাউন্ডে সেই স্বপ্ন বড় হচ্ছে, বারবার দীর্ঘ হচ্ছে। যে আর 30 মিনিট আছে, এই 30 মিনিট শেষ হলে তারা শেষ 16 নিশ্চিত করবে। সেখানে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা আবারও স্বপ্ন বা এই ম্যাচের পরে জয়ের পরে কিন্তু তারা যে শিরোপা ধরে রাখার বা শিরোপা ডিফেন্ড করতে আসে আর্জেন্টিনা, সেই স্বপ্ন বড় হচ্ছে বা বড় করবে এবং সেই স্বপ্ন যাত্রা অব্যাহত থাকবে। তবে যদি এখানে যদি হোঁচট খেত, তাহলে সেই স্বপ্ন পড়ে যেত। আর্জেন্টিনা জানে কিভাবে কামব্যাক করতে হয়। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, আর্জেন্টিনা বড় দল, তারা আসলে স্নায়ু চাপ যেটাকে বলা হয়, সেই স্নায়ু চাপ কিন্তু ধরে রাখতে জানে আর্জেন্টিনা। সেই স্নায়ু চাপ ধরে রেখে, যে স্কালোনির কথা যদি বলি, স্কালোনি বড় মাপের কোচ, তিনি যে 3টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনা দলকে, দেখা যাচ্ছে যে 36 বছরের অপেক্ষা, কোপা যদি বলি 28, বিশ্বকাপ যদি বলি 36 বছর, সেই অপেক্ষা ঘুচিয়েছেন স্কালোনি। সেই স্কালোনির কিন্তু 100তম ম্যাচ, এই ম্যাচে নিয়ে কিন্তু দর্শকরা যেভাবে আসলে প্রত্যাশা করছেন, ঠিক তেমনি আর্জেন্টিনার খেলোয়াড়রা লিওনেল মেসি, ডিপল সবাই কিন্তু সেই প্রত্যাশা রাখছেন যে এবার তারা চ্যাম্পিয়ন হবেন বা লিওনেল মেসি যে 100তম ম্যাচ, সেই ম্যাচকে কিন্তু জয় উপহার দিবেন এবং সেই সাথে কিন্তু আর্জেন্টিনার শিরোপা যে ধরে রাখার প্রত্যাশা, সেটা কিন্তু থাকবেই। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য টিএসসি থেকে। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচের সর্বশেষ খবর জানাতে রাজধানী ঢাকা সহ সারা দেশের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য খবর। 37 বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান থেকে মাশহাদ, শেষ বিদায়ের প্রতিটি পথ পরিণত হচ্ছে শোক, শ্রদ্ধা আর বিশ্বাসের মহাসমুদ্রে। প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় 1 কোটির বেশি মানুষ অংশ নেবে বলে আশা করছে প্রশাসন। 50টির বেশি বিদেশি প্রতিনিধি দল শ্রদ্ধা জানালেও ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের জনগণের কাছে শুধু একজন নেতা নয়, বরং গৌরব, সাহস আর শক্তির এক প্রতীক। প্রাণের অভিভাবকের জানাজা ও রাষ্ট্রীয় বিদায়ে কান্নায় ভেঙে পড়েন হাজারো মানুষ। আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, আমাদের অস্তিত্বের গভীরে চিরকাল বেঁচে থাকবেন। তিনি আমাদের সবার সঙ্গে, আমাদের প্রিয় ইরান এবং সমগ্র উম্মার সঙ্গে চিরকাল থাকবেন। তাই আমরা কখনোই তাকে বিদায় জানাবো না। আমাদের শহীদ নেতা ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান। শহীদ ইমাম ইরান এবং ইসলামের ভবিষ্যৎ নিয়ে যে দূরদর্শিতা রেখে গেছেন, তা বিবেচনায় নিয়ে আমরা অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত রয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। একে একে সেখানে হাজির হয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। কেউ নীরবে প্রার্থনা করছেন, কেউ চোখের জল মুছছেন। 37 বছর দেশের সর্বোচ্চ নেতৃত্ব দেয়া মানুষটিকে শেষ বিদায় জানাতে আবেগে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। শুধু ইরানের নেতারাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। ভারতের শিখ ও হিন্দু ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধি দলও খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিনিধি দল নিয়ে খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানান এবং পরে ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
তবে এবার ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান। ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণের প্রশ্নই ওঠে না। ফলে খামেনির শেষ বিদায়ের আয়োজন শোকানুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক অবস্থান ও মিত্রতারও স্পষ্ট বার্তা হয়ে উঠেছে। শোকযাত্রার প্রতিটি গন্তব্যই বহন করছে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য। ক্ষমতার কেন্দ্র তেহরানের পর মরদেহ নেওয়া হবে শিয়া ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র কোমে, যেখানে অন্তত 20 লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের অষ্টম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে আরও প্রায় 40 লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের অবিসংবাদিত ও আপোষহীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমা সাম্রাজ্যবাদ আর একের পর এক বৈশ্বিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। চরম প্রতিকূলতার মাঝেও স্বকীয় চেতনা আর আত্মনির্ভরশীলতার জোরে পুরো ইরানকে এক সুতোয় বেঁধে রাখা এক নেতা। বৈরী শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে আমৃত্যু দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদাকে অক্ষুণ্ণ রাখাই ছিল তার জীবনের মূল দর্শন। ইরানের ইতিহাসে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন এক অনন্য ও অবিসংবাদিত নেতা। কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্বই নন, বরং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তিনি ছিলেন অনুপ্রেরণার বাতিঘর। দীর্ঘ 4 দশকের শাসনামলে পশ্চিমা শক্তির চরম বৈরিতা আর অবর্ণনীয় চাপের মুখেও তিনি ইরানের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে কখনো বিন্দুমাত্র আপোষ করেননি। নিজের অদম্য সাহস আর সুদূর প্রসারী প্রজ্ঞায় তিনি বিশ্বমঞ্চে ইরানকে এক অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। 1939 সালে পবিত্র মাশহাদ নগরীতে জন্ম নেয়া আলী খামেনি শৈশব থেকেই ছিলেন অনন্য মেধার অধিকারী। মাত্র 4 বছর বয়সে পবিত্র কুরআন শিক্ষার মাধ্যমে শুরু হয় তার পথ চলা। পরবর্তীতে নাজাফ ও কোমের মতো মর্যাদাপূর্ণ ইসলামিক শিক্ষা কেন্দ্রে শিয়া স্কলারদের সান্নিধ্যে গভীর পাণ্ডিত্য অর্জন করেন তিনি। তৎকালীন মার্কিন মদতপুষ্ট শাহ রাজতন্ত্রের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় শাহবাগ বা গোপন পুলিশের অমানবিক নির্যাতন ও নির্বাসনও ভোগ করতে হয়েছিল এই ত্যাগী নেতাকে। 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর নতুন ইরান গঠনে খামেনি ছিলেন মূল কারিগরদের একজন। 1981 সালে যখন তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনই এক ভয়াবহ হত্যা চেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে যান, যার কারণে তার ডান হাত চিরতরে অচল হয়ে যায়। 1980-র দশকে ইরাকের চাপিয়ে দেয়া রক্তক্ষয়ী যুদ্ধে তিনি নিজের সম্মুখ সমরে গিয়ে সেনাদের অনুপ্রাণিত করেন। যুদ্ধের সেই কঠিন দিনগুলোই তার মনে জন্ম দেয় আত্মনির্ভরশীলতার অদম্য চেতনা। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব কাঁধে নেন আয়াতুল্লাহ খামেনি। চারপাশের শত্রু বেষ্টিত ইরানকে রক্ষায় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC-কে একটি শক্তিশালী ও আধুনিক বাহিনীতে রূপান্তর করেন। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চরম অর্থনৈতিক অবরোধের মুখেও তিনি দেশবাসীকে প্রতিরোধ অর্থনীতির মন্ত্রে দীক্ষিত করেন, যা ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে কারো কাছে মাথা নত না করে নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে দূরদর্শী ও প্রভাবশালী কৌশলগত উদ্যোগ ছিল মধ্যপ্রাচ্য জুড়ে অক্ষ শক্তির প্রতিরোধ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তোলা। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হাউথিদের মতো স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে এক সুতোয় গেঁথে তিনি ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এক অদম্য দুর্গ তৈরি করেছিলেন। এমনকি সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি যুদ্ধের মুখেও তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মতো লড়াই চালিয়ে যান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক করিডোর ও চীনা যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশীদের কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। একই সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে অবহিত করা হয়েছে বলেও জানান রণধীর জয়সওয়াল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। সামনে এসেছে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা CMBC গড়ার প্রস্তাব।
পরিকল্পনা অনুযায়ী চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে স্থলপথে সংযোগ স্থাপন করা হবে। প্রস্তাব টেনে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। প্রতিবেশী অঞ্চলের সব ধরনের উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেবে নয়াদিল্লি। We closely follow all such developments in our neighborhood and take appropriate measures as required. তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে শুক্রবার ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রকল্পটির বিষয়ে দিল্লির দৃষ্টিভঙ্গি ঢাকাকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কি সেই দৃষ্টিভঙ্গি তা খোলাসা করেননি তিনি। এছাড়া চীনা যুদ্ধবিমান কেনার আলোচনার দিকেও তীক্ষ্ণ নজর রাখছে মোদী সরকার। India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue. ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে চীনের সামরিক ও কৌশলগত উপস্থিতি ভারত মহাসাগর উপকূল পর্যন্ত বিস্তারের সুযোগ তৈরি হতে পারে বলে শঙ্কা নয়াদিল্লির। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। যুদ্ধ বিমান থেকে ওপারে বোমা ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকা। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী ও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি উদ্বেগজনক হলেও অতীতের মতো বড় পরিসরে রোহিঙ্গা ঢলের আশঙ্কা আপাতত কম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত ১.৫ বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু ও ভুতিডং শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করেছে জান্তা বাহিনী। হামলা মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের তীব্রতায় নাফ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে, যা আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। প্রথমে ৫ থেকে ৭টা মতো মারছে বড় অস্ত্র, তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে, ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। ৭-৮টা মোটর শেলের শব্দ শুনতে পাই। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে, বিকট আওয়াজ আমরা নদীর এপারেও পাচ্ছি। ওপারে বিস্ফোরণ, গোলাবর্ষণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে। অতীতের সংঘাতের প্রভাবে বাংলাদেশকে আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এবার তেমন বড় ধরনের ঢলের আশঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞরা। তাদের মতে মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ সীমান্তে আরও কাছাকাছি চলে এলে পরিস্থিতি অবনতি ঘটতে পারে। যদি রোহিঙ্গারা এখানে আসার সম্ভাবনা থাকে, সেটার কারণে আগাম তথ্য নিশ্চয়ই সরকারের কাছে থাকতে পারে এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীরা আছে, সেটার একটা আগাম প্রস্তুতি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ আসবে বলে আমাদের মনে হয় না। প্রশাসনের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল, কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে শুধু কক্সবাজারের টেকনাফ ও উখিয়া নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় আরও থাকছে। শত কোটি টাকা মূল্যের ৩ শতাধিক গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর। ১০৮টি চলাচল অনুপযোগী, মামলা চলায় স্ক্র্যাপ করতে পারছে না কাস্টম, বাকিগুলো নষ্ট হওয়ার পথে। জামায়াতে ইসলামী কোনো গণতান্ত্রিক দল নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চায় দলটি। অন্যদিকে চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও দেশের মানুষকে বিভক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে দলের বর্ধিত সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছে, তবে এখন আবার এমন একটি শক্তি সামনে এসেছে যারা 1971 সালে দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। সেই দলটি আজ মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চলেছে। জামাতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। মানুষকে ভুল বুঝিয়ে, বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ মহিলাদেরকে ভুল বুঝিয়ে তারা কিন্তু ভোট ব্যাংকে হাত দিতে চলেছে, হাত দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, চক্রান্তের মাধ্যমে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা হলেও বাংলাদেশের মানুষকে বিভক্ত করা যাবে না। এই ভূখণ্ডের অস্তিত্ব এবং স্বাধীনতা, এই ভূখণ্ডের অর্থনৈতিক বিকাশ, সমস্ত কিছুর জন্য একসাথে লড়াই করা এই জাতি কখনো কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তে এই সম্পর্ককে বিনষ্ট করতে আগেও পারেনি, এখনো পারবে না। রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে দেশের মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা গত অনেক বছর সম্ভব হয়নি। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। মিরন আহমেদ, সময় সংবাদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশের 1 ইঞ্চি জায়গা ছাড় দেয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ বিজিবির পাশে থাকবে। এ সময় মাদক নিয়ন্ত্রণ বিল প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন, একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেব না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। 8 মাস অবস্থান করে 12 লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ, এমন অভিযোগে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার সহ 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে গুলিস্তানের হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভাড়া না দেওয়ার পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডও করেন অভিযুক্তরা। এনসিপি বলছে, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। রাজধানীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল। গেল বছরের জুলাইয়ের 25 তারিখ 10,000 টাকা দিয়ে হোটেলের 2টি কক্ষ বুকিং করেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার সহ 3 জন। এরপর থেকে চলতি বছরের 12 ফেব্রুয়ারি পর্যন্ত কক্ষ দুটিতে অবস্থান করেন কয়েক ডজন নেতাকর্মী। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ 8 মাসে বুকিং মানি 10,000 টাকা বাদে আর 1 পয়সাও ভাড়া না দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রাতে সটকে পড়েন এনসিপির লোকজন, রেখে যান তাদের ব্যবহৃত কাপড় চোপড়। আমাদের যে AGM আছে, ফ্রন্ট অফিসের যে চার্জ আছে, তারা বারবার রিকোয়েস্ট করলো, স্যার আমাদের অনেক টাকা হয়ে গেছে, আমাদের গ্যাস বিল দিতে হবে, পানি বিল দিতে হবে, ভ্যাট দিয়ে আমরা, আমাদেরকে কাইন্ডলি টাকা দিলে আমাদের উপকার হতো। তখন এরা প্রথম থেকে ভালোই বলছে যে তোমরা চিন্তা করো না, এখানে আওয়ামী লীগ অফিস পাশে আছে, এটা সংস্কারের টাকা পয়সা অনেক কিছু আসবে, তা আসলেই তোমরা পেয়ে যাবা, তোমরা চিন্তা করো না, হোক লিখে রাখো। তো এরপর যাওয়ার পরে আবারও মৌখিক বারে বারে আমরা তাগাদা দিচ্ছি, আবার 15 দিন হয়ে গেল, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস। তখন আমরা ফেড আপ কী করবো আমরা চিন্তাও করতে পারছি না। ম্যানেজমেন্টের সাথে দেখা হয় যখন, তারা বলে তোমরা চিন্তা করো না, তোমরা কেনই করো, আমাদের বিশ্বাস করো না কেন, আমরা কত বড় দায়িত্ব নিয়ে আছি, তা সুতরাং আমরা পাবা, তোমরা সব টাকা একবারই পেয়ে যাবা। পরবর্তীতে নির্বাচনের দিন অলৌকিকভাবে আমি বলবো, আল্লাহর রহমত, 12 তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, 12 তারিখ রাত্রি থেকে তারা নাই, উধাও।
কক্ষে প্রায় নারী নিয়ে আসা ও মদ্যপানের অভিযোগ হোটেল কর্তৃপক্ষের। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 2025-এর 31 ডিসেম্বর সকাল 8:30টার দিকে 724 নম্বর কক্ষে প্রবেশ করেন এক নারী, যে কক্ষে থাকতেন এনসিপি নেতা শাহরিয়ার সাখাওয়াত সহ কয়েকজন। বিকেল 4টার দিকে কক্ষ ত্যাগ করেন ওই নারী। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে সেদিন ওই কক্ষে এমন কিছুই ঘটেছিল যার খোঁজ নিতে পরে পুলিশও এসেছিল। দুর্ভাগ্যজনক, এগুলো তো সব আমার ছেলের বয়সী, তো খুব খারাপই লাগে। প্রথম দিকে মনে করেছি মেয়েটে আছে, হয়তো নিশ্চয়ই ইউনিভার্সিটি লেভেলে বা এটি এমনি আসতেই পারে, কিন্তু এইভাবে যে অনৈতিক কর্মকাণ্ড হবে এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভাড়ার জন্য যোগাযোগ করলে দলীয় পরিচয়ে হুমকি দেন অভিযুক্তরা। পরে এ নিয়ে এনসিপি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেয় ইয়েমেনি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, তদন্তে অপরাধের প্রমাণ পেলে SM শাহরিয়ার সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়ালি আমাদের কাছে আমাদের আহ্বায়ক এবং সেক্রেটারি বরাবর হোটেল মালিক কর্তৃপক্ষ একটা অভিযোগ জানায়। আমরা একটা ইন্টারনাল টিম করি, একটা 5 সদস্যের টিম, যে টিম সেদিন থেকে কাজ শুরু করে দিয়েছে। যেহেতু অভিযোগ এসেছে নানা পক্ষ থেকে, একাধিক, একটা অভিযোগ না, আমরা ইয়েমেনির পাশাপাশি আরও একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা 2টা অভিযোগকেই আমলে নিচ্ছি। আমরা শোকজ করতেছি তাকে, শোকজের জবাব উইথিন 2 days। পাশাপাশি এই তদন্ত কার্যক্রম চলার আগ পর্যন্ত তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে আমাদের সংগঠন অলরেডি তাকে অব্যাহতি দিয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম আমরা চিঠি ইস্যু করেছি যারা অভিযোগ দিয়েছেন, যে পক্ষ, সবাইকে আমরা শুনবো। এট দ্য সেম টাইম যদি অন্য কারো কাছে যদি এই ম্যাটেরিয়ালস দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করতে থাকে, তাদের আমরা কথাও শুনতে রাজি আছি। বিষয়টাকে আমরা স্বচ্ছভাবে তদন্ত করব। এনসিপি বলছে দলে অনৈতিক কর্মকাণ্ডের কোনোই সুযোগ নেই। এক এক করে সবার ব্যাপারেই যাবে, একজন বাদ যাবে না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটকে পুঁজি করে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অবৈধ সংযোগের শক্তিশালী সিন্ডিকেট। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে রাতের আধারে রাস্তা খুঁড়ে ওয়াসার লাইন থেকে সংযোগ চলে যাচ্ছে বাসাবাড়িতে। বিনিময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পাম্প অপারেটর, ঠিকাদার সহ চক্রের সদস্যরা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। লাইন দিতেছে, আবার কাটতেছে। রাজধানীর পূর্ব কাফরুল গভীর রাতে রাস্তা খুঁড়ে ওয়াসার মূল কোবরা লাইন থেকে পাইপ বের করছেন কয়েকজন। এরপর সেই পাইপ সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে পৌঁছে দেওয়া হয় গ্রাহকের বাসায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাটির নিচ দিয়ে এই পাইপগুলো নিয়ে, এবং এই যে এবার সোজা গিয়ে এই যে বাসা বাড়িগুলো আছে এইখানটায় দেখা যাচ্ছে যে এই অবৈধ সংযোগগুলো দেওয়া হচ্ছে, এবং এই অবৈধ সংযোগগুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত ওয়াসা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অবৈধ সংযোগ খুঁজতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় সময় সংবাদ ক্যামেরায় ধরা পড়ে এমন অসংখ্য অবৈধ পাইপলাইন। স্থানীয়দের দাবি, লাখ লাখ টাকা হাতিয়ে প্রায় 2000-এরও বেশি অবৈধ সংযোগ দেয়া হয়েছে এসব এলাকায়। আর এসব সংযোগের কারণে বৈধ গ্রাহকদের বাসায় দিনের পর দিন মিলছে না পর্যাপ্ত পানি। মাটির নিচ দিয়ে এভাবে এই পানি সংযোগগুলো কিন্তু যাচ্ছে, এবং ওই জায়গাটায় কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে। যেখানে সুয়ারেজ লাইন থেকে যে পাইপগুলো আসছে সেটি কিন্তু ওইখানটা ঢালাই করে এইভাবে মাটি চাপা দিয়ে, বালু দিয়ে কিন্তু এই যে আমরা একটু আগে দেখতে পাচ্ছি পাইপ, এই পাইপের মধ্য দিয়ে কিন্তু এই সংযোগগুলো যাচ্ছে। অবৈধ লাইন দিতে এসব লাইনে পানি আছে, আমাদের সব লাইনে কোনো 17-18 দিন পানি নেই। লাইন দিতেছে, আবার কাটতেছে, আবার এই পর্যায়ে চলতেছে। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনি লাইন আছে, ওয়াটার লাইন আছে, এরকম ধরনের পাইপ দেওয়া আছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গ্রাহক সেজে যোগাযোগ করা হয় ওয়াসার শেওড়াপাড়া 4 পাম্পের অপারেটর শাওনের সঙ্গে। গোপন কথোপকথনে তিনি সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। লাইনের ব্যাপারে তাহলে একটু হেল্প করেন আপনি। কিন্তু ক্যামেরা নিয়ে তার কর্মস্থলে গেলে পাল্টে যায় দৃশ্য। সব অভিযোগ অস্বীকার করেন শাওন। আমার ফাঁসানোর জন্য আর কি করছে। আমি যে ওদের সামনে যে রিপোর্টটা দিচ্ছি, আমি এই জায়গায় 2 জন লোককে চিনি, সেটা হলো লেখক আর শান্ত। তবে সময় সংবাদের হাতে এসেছে শাওনের সম্পৃক্ততার একাধিক অডিও, ভিডিও ও অন্যান্য দালিলিক তথ্য, যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই।
সেই সূত্র ধরে এগোতেই পরিচয় হয় চক্রের আরেক সদস্য ঠিকাদার শান্তর সঙ্গে। ব্যায়ামঘরে সবগুলো না আমি ওইখানে 6টা-7টা কানেকশনের কাজ করছি। সিস্টেম ওয়াইজ টাকা নিয়ে তারপর ওইখান থেকে কানেকশনগুলো করে দেয়। এটা ওয়াসার সাথে এই ওয়াসার শাওন, তারপর ওদের সাথে আরও জড়িত আছে স্বপন, হাবিব, ঠিক আছে, ওরা সম্মিলিতভাবে এই কাজগুলো আমাদেরকে করে দেয় আর কি। বিনিময়ে তারা টাকা খায়। আপনারা সহযোগিতা করলে না আমরা করতে পারবো। অনুসন্ধানে উঠে আসে আরও একটি নাম, লিয়াকত। স্থানীয়দের ভাষ্য, অবৈধ পানির সংযোগের অভিযোগে একসময় কারাভোগও করেছেন তিনি। তবে এবার তার খোঁজে এলাকায় গেলেও কেউ মুখ খুলতে রাজি হননি। এসব অভিযোগ নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি হয় সময় সংবাদ। তাদের চিহ্নিত করতে সমর্থ হব। সে যদি ওয়াসার কর্মকর্তা বা কর্মচারী হয়, উনি কিছুক্ষণ পরে আর চাকরিতে থাকতে পারবেন না। এই ক্ষেত্রে কোনো আপোষ না। আর বাইরের যদি লোক হয়, তখন আইনগত স্থানীয় পুলিশের সহায়তায় আইনগতভাবে কি করা হয় সে ব্যবস্থা আমরা নেব। তবে এলাকাবাসীর প্রশ্ন, বছরের পর বছর ধরে যদি প্রকাশ্যেই চলে এই অবৈধ বাণিজ্য, তাহলে সংশ্লিষ্টদের চোখ এড়িয়ে গেল কিভাবে? সংকটের গল্প পরিণত হলো অপরাধের গল্পে, যেখানে জড়িত ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বয়ং ওয়াসার কর্মীরাও। বহু বছর ধরে চলছে এই পানি বাণিজ্য, ভোগান্তিতে হাজার হাজার পরিবার, কিন্তু এখনো হয়নি স্থায়ী সমাধান। এখন দেখার বিষয় এই সংকট নিরসনে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। 6 মাসে কুমিল্লার সড়ক থেকে কোটি টাকা মূল্যের 2 শতাধিক সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটি সহ তুলে নেওয়া হয়েছে লাইট পোস্ট। রাতের অন্ধকারে চলাচলে নিরাপত্তাহীনতা সহ দুর্ভোগে বাসিন্দারা। বাড়ছে চুরি ছিনতাই। জহিরুল হক বাবুর রিপোর্ট। লাইটের একটি খুঁটিতে নেই বাতি, পোস্টের মাথায় সোলার প্যানেল থাকলেও প্রত্যেকটির বাতিসহ সামনের অংশ কেটে নিয়ে গেছে চোর। সড়কে রাতে চলাচল নিরাপদ করতে 2023 সালে কুমিল্লা সদরের গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে স্থাপন করা হয় খুঁটিসহ 500 সোলার লাইট। স্থানীয়দের অভিযোগ, বিগত 6 মাসে অন্তত 200 সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটিসহ খোয়া গেছে সোলার প্যানেল। এতে ভোগান্তিতে পড়েছেন 60টি গ্রামের লক্ষাধিক মানুষ। বেড়েছে চুরি ও ছিনতাই। উপজেলার যারা দায়িত্ব আছে, যারা উপজেলা থেকে এই লাইটগুলো আনা হয়েছিল, যারা দায়িত্বে আছে, তারা যাতে এই লাইটগুলো আবার আমাদের ব্যাটারি বা পোস্টগুলো সব ঠিক আছে, এই লাইটগুলো যাতে আবার সংস্কার করে দেয়। টাকার বাড়ি আছে, এরা এদের সুবিধার্থে এই লাইটগুলা ভেঙে ফেলে। ব্রিজের উত্তর পার থেকে শালদর থেকে ওইটা একদম গোলাবাড়ির মধ্যে একটা লাইট রাখছে না, সব লাইট মতো হয়ে গেছে, চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে চুরি ডাকাতি বাইরে গেছে আমাদের এলাকার মধ্যে। ভারত সীমান্তমুখী সড়ক হওয়ায় চোরা কারবারিরা সুবিধার জন্য এসব বাতি নষ্ট করেছে। অনেক স্থানে হয়েছে চুরি। এই সুযোগ পেয়ে ছিনতাইকারীর উৎপাতও বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি রাখলে এই বাতিগুলো চুরি হতো না বলে অভিযোগ জনপ্রতিনিধির। আবেদন পুনরায় যাতে এগুলা আবার বিবেচনা করে লাইটগুলা লাগিয়ে দেওয়ার জন্য। আর পুলিশের কাছে আমার কাছে আবেদন, তারা যেহেতু এই রুটটার মধ্যে ডিউটিতে থাকে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এগুলো চুরি করার প্রশ্নই আসে না। চুরির বিষয়টি তদন্ত কমিটি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কমিটিটা আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ওখানে পুলিশ অবশ্যই ইনক্লুডেড থাকবে। আপনারা জানেন ওখানে একটা ফাঁড়িও আছে, ছত্রখিল পুলিশ ফাঁড়ি। ওই ফাঁড়িটারই এই অংশটা দেখার কথা। তো কেন এটা হয়েছে বা হচ্ছে, আমার মনে হয় আমরা তদন্ত করলে এগুলোর জবাব আসবে। 2023 সালে উপজেলা পরিষদের অর্থায়নে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় 1 কোটি টাকা ব্যয় স্থাপন করা হয় 5 শতাধিক সোলার লাইট। এতে সুবিধা পেতেন কয়েক ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কুমিল্লা। ভোরের সময় আরও থাকছে। ভারত থেকে চাল আমদানির গুজব রটিয়ে বাজারে অস্থিরতা তৈরি। কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। ব্রাহ্মণবাড়িয়ার মিল মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের তীর। পরিবারের সচ্ছলতা ফেরাতে স্বপ্নের ইউরোপে যান চাঁদপুরের যুবক মাইনুদ্দিন। তবে দালালের প্রতারণার শিকার হয়ে ঠাঁই হয়েছে যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার পক্ষ নিয়ে যুদ্ধ করছেন ইউক্রেনের বিরুদ্ধে। যুদ্ধে তার সঙ্গে থাকা বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে ড্রোন হামলায় মাইনুদ্দিন সহ গুরুতর আহত 2 জন। ছেলের এমন পরিণতিতে অসুস্থ হয়ে মারা যান বাবা। পরিবারের একটাই চাওয়া, অক্ষত অবস্থায় ফিরে আসুক তাদের সন্তান। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ।
এইভাবেই বাঁচার আকুতি জানিয়েছিলেন রাশিয়ায় যুদ্ধে থাকা চাঁদপুরের ফরিদগঞ্জের যুবক মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরেক যুবক। গত 18 জুন স্বজনদের কাছে পাঠানো ভিডিও বার্তায় নিজেদের দুঃসহ জীবনের কথা জানান প্রতারণার শিকার ওই দুই যুবক। তারপর থেকেই আর কোনো যোগাযোগ নেই। প্রিয় সন্তানের খোঁজ না পেয়ে শুরু হয় বৃদ্ধা মায়ের কান্না। মোটা অঙ্কের বেতনের ফাঁদে ফেলে ইউরোপের স্বপ্ন দেখায় দালাল চক্র, কিন্তু সেই স্বপ্ন এখন গুড়িবালি। রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখে ফরিদগঞ্জের মোহাম্মদ মাইনুদ্দিন ও তার সঙ্গে জামালপুরের আরেক যুবক। স্বজনরা জানান, চাঁদপুরে হাইমচরের সিরাজুল হকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাহরাইন হয়ে রাশিয়া যান মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরো অনেকেই। ভালো বেতনের কাজে লোভ দেখানো হয় তাদের। ছেলের এমন পরিণতিতে হৃদযন্ত্রের ক্রিয়াবদ্ধ হয়ে মারা যান মাইনুদ্দিনের বাবা। সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি। ড্রোন হামলাতে মাথায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে চোখে সমস্যা দেখা দেয়। ওইখানে আমরা বয়সে ভিডিওটা পাই, পাওয়ার পর ওইখান থেকে আমরা জানতে পারি যে আমার হাজবেন্ড আহত হয়েছে। সবাই চলে গেছে, আমার জায়গা সম্পদ নাই, এই ছাড়া আমাকে কিছু না। আমি এই পোলা নাতিন কি করবো, বউ কি করবো, এটা হইনা আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। যে দালালের মাধ্যমে গেছে আমার ভাই, দালালকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আর আমাকে বাড়তিতে আমরা চাই, আর যে আদম নিচে আদমের মৃত্যু চাই আমরা। দালাল সিরাজুল হকের মুঠোফোন বন্ধ, বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি। বসতঘরে তালা, স্বজনদের দেখা মিললেও কিছুই জানে না তারা। প্রতারণার শিকার হয় মোহাম্মদ মাইনুদ্দিনের পরিবার থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং একটা আমাদের কাছে মাইনুদ্দিনের মা অভিযোগ করেছেন, অভিযোগটা আমরা অনুসন্ধান করছি। আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখছি। অলরেডি জেলা প্রশাসক স্যারের কাছে আমরা চিঠি লিখেছি। ফরিদগঞ্জের পশ্চিম কাউনিয়া গ্রামের মৃত আব্দুর রহিম ও রানু বেগমের বড় ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন, তার স্ত্রী ছাড়াও এক শিশু সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নিল কেপ ভার্দে। ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষ ১৬তে আর্জেন্টিনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান, রাজশাহীতে সাইফুর রহমান রকি, বরিশালে অপূর্ব অপু এবং চট্টগ্রামে পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানাতে সরাসরি শুরুতেই যাচ্ছে জিহাদের কাছে। জিহাদ, রুদ্ধশ্বাস এক লড়াই শেষে শেষ হাসিটা আর্জেন্টিনা হাসলো। সেই হাসির যে স্রোত বয়ে যাচ্ছে টিএসসিতে, দর্শকরা কিন্তু এরই মধ্যে উল্লাস করছেন, বিজয় উল্লাস, এবং সমর্থকরা একে অপরের সঙ্গে জয়ের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আর্জেন্টাইন ফ্যানরা যে চাপে ছিলেন বা স্নায়ু চাপ শেষে সমর্থকরা জয়ের আনন্দে ভাসতে পেরেছে। আর্জেন্টিনা যেভাবে আসলে খেলেছিলেন, সেখান থেকে বলা যায় যে এই চাপ দর্শকরা অনেক চাপে ছিলেন। শেষ পর্যন্ত শেষ হাসিটা দর্শকরা হেসেছে। বারবার লিড পাওয়ার পরও ধরে রাখতে পারছিল না যখন আর্জেন্টিনা, তখন সমর্থকরা কিন্তু দেখেছি খুবই টেনশন বা হতাশায় নিমজ্জিত ছিলেন। দর্শকরা প্রার্থনায় পর্যন্ত পৌঁছে গেছিলেন যে একটি গোল বা আরেকবার লিড। সেই লিড কিন্তু যখন আসলো শেষ মোমেন্টে 3 লিড, যিনি নিলেন রোমেরোর মাথা ছুঁয়ে কিন্তু সেই লিডটা এসলো এবং আর্জেন্টিনা এই উদযাপন শেষ 16তে পৌঁছে গেল। তাদের এই উদযাপনে এখন টিএসসি প্রাঙ্গণে কিন্তু নাচে গানে একদম উত্তাল বলাই যায়। সমর্থকদের যে টেনশন বা চাপের মুখে ছিলেন, সেই চাপকে জয় করে সমর্থকরা এখন নাচে মাতোয়ারা টিএসসি প্রাঙ্গণে। আর্জেন্টাইন ভক্তরা দুর্দান্ত ভাবে কামব্যাকের গল্প দেখলো লিওনেল মেসিদের, এবং সেই সঙ্গে সমর্থকরা প্রার্থনায় ছিলেন যে আরেকবার ফিরে আসুক। 2 বার লিড নিয়েও ধরে রাখতে পারেনি ডিপল, রোমেরোরা। তারপরে যখন শেষ লিডটা নিলেন রোমেরোর, তখন দেখেছি দর্শকদের মধ্যে কি পরিমাণ উচ্ছ্বাস। এরপরে যদি বলি, যখন বারবার লিড নেওয়ার পরে যখন ফিরে আসছিলেন, তখন দর্শকরা হতাশ হচ্ছিলেন, স্বাভাবিক বিষয়। শেষবার যখন লিড নিলেন, তখন আর্জেন্টিনা একটু ডিফেন্সিভ খেলছিল। যতবার কেপ ভার্দে আর্জেন্টাইন ডিফেন্সে আক্রমণ করেছে, দর্শকরা যেন হাত ছেড়ে দীর্ঘশ্বাস ফেলেছেন যে আরেকবার যেন তাদের বুকের উপর থেকে পাথর নেমে এসলো। যখন রোমেরো যখন বল ক্লিয়ার করছিলেন, তখন সমর্থকরা একটা দীর্ঘশ্বাস এবং তাদের বুকের উপর চাপা রাখা পাথর কিন্তু নেমেছে। তারপরে তারা কিন্তু আবার জয়ধ্বনি বা উল্লাস করেছে। তখনই আর্জেন্টিনার সমর্থকরা এইখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কিন্তু মেসিরা খেলেছেন।
তখন কিন্তু সেই সমর্থন জুগিয়েছেন এবং এই উল্লাস কিন্তু আর্জেন্টাইন ভক্তদেরই মানায়। তারা যে শিরোপা ডিফেন্ড করতে এসেছে সেই শিরোপার স্বপ্ন কিন্তু থেকে গেল। এবং আমরা একটু সমর্থকদের সঙ্গে কথা বলতে চাই। আর্জেন্টিনার ম্যাচটি কেমন উপভোগ করলেন? ভাই অনেক ভালো লাগছে, অনেক অনেক বেশি ভালো লাগছে ভাই। মেসির খেলা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আই লাভ মেসি, আই লাভ আর্জেন্টিনা। মেসি অসাধারণ, মেসি বুড়ো হয় না, মেসির বয়স কমে নাই, মেসি খেলা আর বয়স আরো বাড়ছে। আমরা হ্যাপি, অসাধারণ এক ম্যাচ হয়েছে, ফাইনাল আশাবাদী। টেনশন কাজ করছিল নাকি? হার্টবিট বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে এক কথা। ভাই ওরাও অনেক ভালো খেলছে, ওরাও অনেক ভালো খেলছে। কেপ ভার্দের চ্যালেঞ্জটা আসলে কেমন লাগলো? 100-100, মেসি মানে আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানে মেসি। মেসি ভারতের যে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, তার উপরে যে প্রতিপক্ষ না, গোলকি অনেক ভালো, ফেভারিট গোলকি একটি। গোলকির কারণে আমরা অনেক আক্রমণে কেপ ভার্দে যেভাবে খেললো, এভাবে খেললে কি কেপ ভার্দের সঙ্গে যেভাবে আর্জেন্টিনা খেললো, এইভাবে খেললে কি শেষ 16 দেখা যাচ্ছে ইংল্যান্ড, ব্রাজিলের মতো প্রতিপক্ষ পড়বে, তারপরে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা বা তাদের বিপক্ষে জয় পাবে কিনা আর্জেন্টিনা? অবশ্যই পাবো। মেসি, মেসি, শুধু মেসি, আর কেউ না। মেসি, মেসি বাদে আর কোন প্লেয়ারের খেলা কি ভালো লেগেছে কিনা বা তার উপর বিশ্বাস করা যায় কি? আমরা এমন পারফরমেন্স আশা করি না, অনেক হতাশ। ঠিক আছে, 2022-এর আর্জেন্টিনা একটাই, আমরা চাই আবার 2022-এ আর্জেন্টিনাকে ফিরে পেতে, কারণ এই আজকে যেরকম খেলা খেলছে এটা আমরা পুরোপুরি হতাশ। ঠিক আছে, 2022-এর মেসি আর 2026-এর মেসি কি আরো বেশি পরিণত, আরো বেশি সে আগ্রাসী এবং আমরা ওনার কাছ থেকে আরো কয়েকটি গোল পাবো। এবং আজকের ম্যাচে অনেক সমস্যা ছিল, কিন্তু আশা করি আমরা পরের ম্যাচে আমরা ক্লিন শিট রাখবো এবং আমরা খুব বড় একটি জয় নিব ইনশাআল্লাহ। ইমিলিয়ানো মার্টিনেজকে যেভাবে আসলে আত্মবিশ্বাসী আমরা দেখি, এই ম্যাচে কি আত্মবিশ্বাস একটু কম ছিল কিনা? এমিলিয়ানো মার্টিনেজ সব সময় বেস্ট। এই আজকের ম্যাচে যে দুটি গোল হয়েছে, আসলে এই দুটি গোল গোলকিপারকে সেভ করার মতো না আসলে, কিন্তু স্বাভাবিক গোল। এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ। এমিলিয়ানো মার্টিনেজ। রোমেরো কেমন করলেন? রোমেরো ডিফেন্সে আসলে দেখেন, শুধু রোমেরো না, এখন আমাদের ডিফেন্ডাররা গোল করতে পারছে। আজকে লিওনেল মেসি বাদে দুটি গোল এসেছে, দুটি ডিফেন্ডাররা করেছে। আর্জেন্টিনা এমন একটা দল হয়ে গেছে এখন, যেভাবে দর্শকরা বলছিলেন যে আসলে মেসির উপর ডিপেন্ড করে মেসি দুর্দান্ত খেলেছেন, কেপ ভার্দে কিন্তু দুর্দান্ত খেলেছে। তারা বলছেন যে কেপ ভার্দে কোনোভাবেই কিন্তু ছোট দল না, সেই দলের বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে খেলেছে সেখানে কিন্তু বলছে যে 16তে বা পরে রাউন্ড আপও কিন্তু ভালো করবে। জয়ের উল্লাস আসলে থামান না। এই ছিল আমার কাছে সবশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী রাজশাহীতে, রকি রয়েছেন, তার কাছে যাবো বিশ্বকাপ উন্মাদনা বা আর্জেন্টিনার জয়ের খবর নিয়ে তিনি জানাবেন। তারে উল্লাসে ফেটে পড়েছে। আপনারা দেখছেন যে খেলা শেষ হওয়া মাত্রই তারা মিছিল বের করেছে এবং তারা কিন্তু বিজয় মিছিল করছে। তারা বলছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারেও কিন্তু কাপ নিবে, এমন প্রত্যাশা তাদের। আপনারা দেখছেন যে তারা মিছিল করছে, আর্জেন্টিনার পতাকা নিয়ে তারা মিছিলে বের হয়েছে এবং মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার দিয়ে আবারও কিন্তু সেই শহীদ মিনার প্রাঙ্গণের দিকে এগিয়ে চলছে। আপনারা দেখছেন যে ভুবুজেলা বাঁশি বাজিয়ে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে, প্রিয় দলের প্রতি তারা যে সমর্থন সেটি জুগিয়ে যাচ্ছেন। আপনারা পুরো খেলায় দেখেছেন 120 মিনিটে কিন্তু উত্তেজনাকর একটি পরিস্থিতি ছিল। কখন কি ঘটে যায় সেটি নিয়ে কিন্তু ব্যাপক দুশ্চিন্তায় ছিল আর্জেন্টিনার সমর্থকরা। তাদের সেই দুশ্চিন্তা কেটে গেছে এবং আর্জেন্টিনা আজকে কেপ ভার্দেকে 3-2 গোলে পরাজিত করেছে। যদিও অনেক কষ্টার্জিত জয়, তারপরেও আর্জেন্টিনা জিতেছে, এতেই খুশি। এবং পাশাপাশি মেসি গোল পেয়েছে, এতে কিন্তু দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টাইন সমর্থকরা। আপনারা জানেন যে গোটা বিশ্বে কোটি কোটি সমর্থক রয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রাজশাহীতেও কিন্তু হাজারো লক্ষ সমর্থক আর্জেন্টিনার রয়েছে, কারণ তারা গতবার কিন্তু তারা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট তারা কেড়ে নিয়েছিল। এবারও তারা বিশ্ব চ্যাম্পিয়নের যে মুকুট সেটি কিন্তু তারা ছিনিয়ে নিবে, এমনটাই আসলে বলছেন। কারণ এখন পর্যন্ত যারা খেলা দেখতে এসেছেন তারা কিন্তু শেষ হাসি, আর্জেন্টিনার সমর্থকদের যে শেষ হাসি সেটি কিন্তু তাদের মুখে চোখে মুখে দেখা যাচ্ছিল। যদিও তারা
2-2 গোলে যখন ড্র হলো তখন কিন্তু তাদের চোখে মুখে এক ধরনের বিষণ্ণতার ছাপ লক্ষ্য করা যাচ্ছিল। সকল বিষণ্ণতাকে কাটিয়ে আর্জেন্টিনা আবারও তারা জিততে সক্ষম হয়েছে। আর্জেন্টিনা এখন পর্যন্ত একটি ম্যাচও কিন্তু তারা হারেনি। তারা আশা করছেন যে এভাবে আগামী ম্যাচগুলোতেও আর্জেন্টিনা জিতে তারা এবারও কাপ তুলবেন নিজেদের ঘরে, এমনটাই আসলে প্রত্যাশা হাজারো লাখো দর্শকদের। আপনারা দেখছেন তারা তারা মিছিল করছেন। আর্জেন্টিনার খেলা শেষ হওয়ার পরপরই তারা মিছিল শুরু করেছেন। জানেন যে এর আগে ভোর 4টা থেকে কিন্তু আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা তারা খেলা দেখার জন্য তারা এই রাজশাহীর যে শহীদ মিনার রয়েছেন সেই শহীদ মিনার প্রাঙ্গণে তারা জড়ো হয়েছিল এবং আমাকে দেখলেন যে আর্জেন্টিনার একটি পতাকা এরই মধ্যে তারা দিয়েছে এবং তারা 3টি গোল দিয়েছে। সেটি আসলে তারা বলছেন সব মিলে জমজমাট লড়াই হয়েছে এবং সেটি তেমন যে তারা বলছেন, পাশাপাশি তারা বলছেন যে এই যে জয়ের ধারা সেটি আসলে তারা অব্যাহত রাখতে চান এবং আগামী ম্যাচগুলোতেও আর্জেন্টিনা ভালো খেলবে এবং মেসি আগামী ম্যাচগুলোতেও গোল পাবে। এরই মধ্যে কিন্তু এই ম্যাচে এই বিশ্বকাপে কিন্তু 60টি গোল মেসি পেয়েছে। আগামী ম্যাচগুলোতে আরও গোল পাবে এবং গোল বন্যায় ভাসিয়ে অন্য যে বিপক্ষ দলই আসুক তাদেরকে হারিয়ে দিবে এবং তারা কিন্তু এই মিছিলের সাথে সাথে মেসি মেসি বলে বলে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। তাদের এই আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন যে তারা আসলে এত ভালো খেলা হয়েছে। তারা বলছে যে প্রতিপক্ষ দলও এতটাই শক্তিশালী ছিল, তাদের কাছে আসলে এই জয় আসলে খুব সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা 3-2 গোলে জিততে সক্ষম হয়েছে। এতেই আসলে খুশি আর্জেন্টিনার সমর্থকরা। এরই মধ্যে আমরা দেখলাম যে মিছিলটি ছিল, এই মিছিলটি কিন্তু তারা বের হয়ে এরই মধ্যে সামনে চলে গেছে এবং সেই মিছিলটি কিন্তু রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ আছে সেই শহীদ মিনার প্রাঙ্গণে যে শেষ করবে। সেখানেও তারা আনন্দ উচ্ছ্বাস উল্লাস সব কিছুই প্রকাশ করবে। সব মিলে জমজমাট একটি খেলা ছিল এবং জমজমাট একটি লড়াইয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমি চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাসের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার জয়ে উল্লাস প্রকাশ করছে ভক্ত সমর্থকরা যারা রাত জেগে খেলা দেখেছেন আর্জেন্টিনার বিজয়ের পর। তারা সবাই কেউ বাদ্যযন্ত্র হাতে নিয়ে, কেউ গান গেয়ে, কেউ নানাভাবে কিন্তু উল্লাস প্রকাশ করছে। আমরা দেখছি শুধু এই চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় নয়, রাত জেগে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় আজকে কিন্তু বড় পর্দায় খেলা দেখেছে আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছে তারা। এবং আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার বিজয়ের পর সবাই কিন্তু আনন্দ করছে, বিজয় র্যালি করছে এবং বন্ধু বান্ধব নিয়ে উল্লাস প্রকাশ করছে এবং সবাই বলছে আর্জেন্টিনা পরের ম্যাচে আরো ভালো খেলবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আর্জেন্টিনার সমর্থকরা। এবং সেক্ষেত্রে দেখছেন আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা ব্যাপক উল্লাস কিন্তু প্রকাশ করছেন এবং রাত জেগে যারা খেলা দেখেছেন আসলে কেপ ভার্দের কথা না বললেই নয়, তারা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এবং এখানে যারা সমর্থকরা রাত জেগে খেলা দেখিয়েছেন তারা অনেক টেনশনে ছিল আসলে আর্জেন্টিনা জিতবে কিনা, এমন অবস্থায় কিন্তু পড়ে গিয়েছিল, চিন্তা করছিল। কিন্তু শেষে কিন্তু আর্জেন্টিনা 3-2 গোলে জয় পেয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা পতাকা নিয়ে, আর্জেন্টিনার পতাকা নিয়ে, অনেকে কিন্তু বাদ্যযন্ত্র নিয়েও কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু উল্লাস প্রকাশ করছেন। একটু জানিয়ে রাখি নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে এবং আমরা আছি নগরীর 2 নম্বর গেট এলাকায়। এখানে চট্টগ্রাম 10 আসনের সাংসদ সাইদ আল নোমান এই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে। এছাড়া নগরীর কাজিদ্দৌরি এলাকায় কিন্তু বড় পর্দায় আমরা দেখেছি খেলা দেখার আয়োজন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নগরীর যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনা এবং কেপে ভার্দের মধ্যে যে খেলা সেই খেলাটি দেখার জন্য বড় ধরনের আয়োজন আসলে ছিল এবং আমরা দেখেছি খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই যারা ভক্ত সমর্থকরা রয়েছে তারা কিন্তু আসলে এই রাস্তায় বসে খেলা দেখার জন্য সারা রাত না ঘুমিয়ে তারা কিন্তু খেলা দেখেছে এবং শেষমেশ আর্জেন্টিনা যে জয় ছিনিয়ে আনতে পেরেছে, জয়ী হয়েছে, তাতেই তারা খুশি এবং তারা বলছেন এর পরের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচেও যাতে আর্জেন্টিনা জয়
পায় সেই প্রত্যাশা যেমন তারা করছেন, এবং আর্জেন্টিনা যাতে এবারও বিশ্বকাপ জয় করতে পারে সেই প্রত্যাশাটুকু রয়েছে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। এবং আমরা দেখছি সময় যত গড়িয়েছে ভক্তদের আনাগোনা কিন্তু ততটাই বেরোচ্ছে, এবং রাত জেগে কিন্তু একের পর এক সমর্থকরা কিন্তু এখানে উল্লাস প্রকাশ করেছেন। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের সাথে প্রতিটি গোলের সাথে কিন্তু ছিল ভক্তদের ব্যাপক উল্লাস। এবং কিছুক্ষণ আগে খেলা শেষ হয়েছে এবং খেলাকে কেন্দ্র করে আমরা দেখেছি আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে সবাই কিন্তু এখানে নেচে গেয়ে কিন্তু তার আর্জেন্টিনার যে জয় সেই জয়টুকু আসলে বরণ করে নিয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর পরের ম্যাচগুলোও কিন্তু বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেখানে আমরা দেখছি বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হবে, এমনটি কিন্তু আমরা দেখছি। যেহেতু এটি প্রধান সড়ক সে কারণে খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আসলে পুলিশ যারা সমর্থক রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে রাত জেগে যে বিষয়টি আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় যেমন সমর্থকরা বসে খেলা দেখেছে, এছাড়া চট্টগ্রামের যে উড়াল সড়ক রয়েছে সেখানেও বসে খেলা দেখেছেন। আমরা একটু কথা বলতে চাই, কেমন লাগলো আজকের খেলা? আসসালামু আলাইকুম। আমি বলি খেলা হচ্ছে সবার জন্য সমান। ক্যাপে ভার্দে একটা টিম, আর্জেন্টিনা একটা টিম। অবশ্যই সবাই জানে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে ক্যাপে ভার্দের গোলকিপার ভালো করে আসতেছে, অনেক সেভ দিয়ে আসতেছে, অনেক বাধা বিপত্তি পার করে ওরা এই রাউন্ডে এসেছে। তার মানে ওরা ভালো টিম ছিল অবশ্যই। আর আর্জেন্টিনা শুরুতে অনেক অ্যাটাক করছে, ওরা হচ্ছে বাইফল 2-3টা সেভ দিয়ে দিচ্ছে, অনেক ভালো সেভ, যার কারণে প্রথমার্ধে আমাদের তেমন একটা গোল হয় নাই। সেকেন্ড হাফে গিয়ে আমরা ব্যালেন্স টিম করে আমাদের স্কলেনের টিম 2টা সুপার সাব নামানোর পর আমাদের খেলা চেঞ্জ হয়েছে এবং আমরা কাউন্টার অ্যাটাক দিয়ে আমরা গোল বের করছি। এবং এটাই যে মেসি যে গড, এটা আমাদের সবাইকে মানতে হবে। মেসি যে ফুটবলের গড, কারণ মেসি না হলে এই গোলগুলো বের হতো না। সর্বপ্রথম গোল কিন্তু মেসিই দিছে, ঠিক আছে? মেসি আমাদের গড। এবং আমি এটাও বলতে চাই ব্রাজিলও ভালো টিম, ব্রাজিল আমি চাই ব্রাজিলও উঠুক, ব্রাজিলের সাথে। ধন্যবাদ। আমরা এতক্ষণ আমরা আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলছিলাম, তবে এখানে যেমনটি দেখেছি রাত জেগে কিন্তু সবাই খেলা দেখেছে এবং আর্জেন্টিনার জয় নিয়েই কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তারা এই মুহূর্তে ঘরে ফিরে গেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর 2 নম্বর গেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচের পর আর্জেন্টিনার বিজয় নিয়ে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে আমাদের সর্বশেষ তথ্য জানাতে বাংলাদেশের নানা প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মেজবাহুল আলিফ। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি মেজবাহুল আলিফ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। 100 কোটি টাকা মূল্যের 304টি গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। এর মধ্যে 108টি গাড়ি একেবারেই চলাচল অনুপযোগী বলে প্রতিবেদন দিয়েছে বিআরটিএ। তবে উচ্চ আদালতে মামলা চলায় এসব গাড়ি স্ক্র্যাচ করতে পারছে না কাস্টমস হাউস। বছরের পর বছর অলস পড়ে থাকায় বাকি গাড়িগুলো নষ্ট হওয়ার পথে রয়েছে। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ধুলোর আস্তরণে ঢাকা পড়া ভাঙাচোরা এসব গাড়ি দেখলেই মনে হবে এটি যেন কোনো ডাম্পিং স্টেশন। অধিকাংশ গাড়ির যেমন চাকা ফেটে ফ্লোরে বসে গেছে, তেমনি নষ্ট হয়ে গেছে ইঞ্জিন সহ নানা যন্ত্রপাতি। প্রকৃত অর্থে এটি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে 3 তলা বিশিষ্ট আধুনিক কার শেড। আর এই পুরো কার শেড পরিপূর্ণ হয়ে আছে একেবারে চলাচল অনুপযোগী এসব গাড়িতে। 1250টি গাড়ি ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 2টি কার শেডে থাকা 603টি গাড়ির মধ্যে 304টি চলাচল অনুপযোগী। 10 থেকে 15 বছরের পুরনো গাড়িও এখানে রয়েছে এবং এই গাড়িগুলো থাকার জন্য যেটা হয়, আমাদের নতুন গাড়ি যখন আমদানি হয় সেই গাড়িগুলোকে আমাদের হয়তোবা খোলা আকাশের নিচে রাখার প্রয়োজন হয়। আমরা যে কার শেডটা ব্যবহার করছি অত্যাধুনিক, এটা শেডের নিচে নতুন গাড়িগুলো থাকলে তাদের যন্ত্রপাতিও ভালো থাকবে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে 3 বছর আগে এই চালানের 182টি গাড়ি চলাচল অনুপযোগী বলে বিআরটিএ প্রতিবেদন দেওয়ার পর 74টি গাড়ি এসকেপ হিসেবে কেটে কেজি দরে বিক্রি করা হয়। কিন্তু উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় 108টি গাড়ির এসকেপ হিসেবে ধ্বংস করা যায়নি। এর বাইরে আরও 27টি গাড়ি রিট পিটিশন উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা গাড়িও রয়েছে নষ্ট হয়ে যাওয়া এই চালানে। নিলাম বা ধ্বংসের কার্যক্রম এর ক্ষেত্রে আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে উচ্চ আদালতের যদি কোনো নির্দেশনা থাকে, এক্ষেত্রে উচ্চ আদালতে মামলা পেন্ডিং থাকতে পারে, রিট থাকতে পারে, সেসব কারণে ধ্বংস বা নিলামের কার্যক্রমে আমাদের একটু দেরি হয়। তবে এটা নিষ্পত্তি হলেই আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলাম বা ধ্বংসের কাজ আমরা সম্পন্ন করে থাকি। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 25 থেকে 30 লাখ টাকা।
সেই হিসাবে এখানে অন্তত 100 কোটি টাকার গাড়ি রয়েছে। নানামুখী জটিলতায় এসব গাড়ি বন্দরে আটকা পড়ল। আমদানি মূল্য হিসেবে বিদেশে চলে গেছে লাখ লাখ ডলার। আর তাই শুল্ক জটিলতার কবলে পড়ে বন্দরে সেটা নষ্ট হওয়ার ঠেকাতে গাড়ি আমদানি নীতি আরও সহজ করার পরামর্শ ব্যবসায়ীদের। এটাতে আসলে কয়েকটা প্রসেসে টেন্ডার করে ছেড়ে দিতে পারে, যে যারা নিবে তারা নিয়ে এটা যে কিছু করুক, স্ক্র্যাপ করুক কিংবা কিছু করুক, কিংবা ওনারা নিজেরা এটা স্ক্র্যাপ করে ওনারা এটা রিলিজ করে দিতে পারে। বিদেশ থেকে আমদানিকৃত গাড়ি 30 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড় না করা গাড়ি নিলামে বিক্রি করার জন্য বাই পেপার কাস্টম হাউজের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। বিদেশ থেকে আমদানি করা এই 304টি গাড়ি এখন চট্টগ্রাম বন্দরের কাছে এক প্রকার গলার কাটা। চলাচল অনুপযোগী হওয়ায় কাস্টম যেমন নিলামে বিক্রি করতে পারছে না, ঠিক তেমনি আইনি জটিলতার কারণে এসব গাড়ি ধ্বংস করা যাচ্ছে না। আর তাই বহুদল সেরে এসব ভাঙাচোরা গাড়ির অবস্থান থাকায় নতুন করে আমদানি করা গাড়ি রাখতে হচ্ছে অনেকটা খোলা আকাশের নিচে। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের কারণে দেশের বাজারে সিগারেটের দাম বাড়তে থাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে বিদেশি সিগারেটের চোরাচালান। ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরকে। মধ্যপ্রাচ্য থেকে আসা অধিকাংশ যাত্রীর লাগেজে মিলছে আমদানি নিষিদ্ধ সিগারেট। গত 6 মাসে 25,000 কার্টন সিগারেট ও বিপুল পরিমাণ ই সিগারেট জব্দ করা হয়েছে। শেখর ত্রিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট অবতরণ মানে এখন বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ। তল্লাশি করে এমন কোনো লাগেজ পাওয়া যাবে না যেখানে 10 থেকে 20 কার্টন সিগারেট থাকছে না। কোনো কোনো ক্ষেত্রে সিগারেটের পরিমাণ আরও বেশি। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত 6 মাসে জব্দ হয়েছে 24,364 কার্টন সিগারেট। কাস্টমস, গোয়েন্দা সংস্থা এবং আমাদের যে অ্যাভিয়েশন সিকিউরিটি যারা আছে এদের মাধ্যমে আমরা অত্যন্ত তৎপর। আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্যের মাধ্যমে অথবা আমরা স্ক্যানিংয়ের সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়েছি, যার কারণে আমরা প্রচুর পরিমাণ এই ধরনের অবৈধ জিনিস চোরাচালানকৃত সিগারেট জব্দ করতে সম্মত হয়েছি এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের রাজস্ব আয়ও প্রচুর হচ্ছে। কাস্টমসের তথ্য অনুযায়ী মে মাসে জব্দ হয়েছে 5,844 কার্টন সিগারেট। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে রেকর্ড 6,542 কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। মাঝে জানুয়ারিতে 1,997 কার্টন, ফেব্রুয়ারিতে 4,334 কার্টন, মার্চে 1,456 কার্টন এবং এপ্রিলে 4,191 কার্টন সিগারেট জব্দ হয়। একজন যাত্রী ব্যাগেজ রুলসের সুবিধায় সর্বোচ্চ 216 সিগারেট আনতে পারবে। এর বেশি যদি আনা হয় সেটি আইন মোতাবেকভাবে আটক করা হয়। ব্যাগেজ রুলে বিদেশ থেকে আসা একজন যাত্রী নিজের ব্যবহারের জন্য 216 বা 10 প্যাকেট সিগারেট বহনের ক্ষমতা রাখে, কিন্তু বিদেশে এসব সিগারেটের শুল্ক আরোপের সুযোগ না থাকায় দেশের বাজারে 3 থেকে 4 গুণ চড়া দামে বিক্রির জন্য আনা হচ্ছে। মধ্যপ্রাচ্য হচ্ছে ডিউটি ফ্রি কমার্শিয়াল বাজারের একটা হাব, তো সেখানে সস্তায় কেনা এই সমস্ত সিগারেট তারা যদি দেশীয় বাজারে শুল্কবিহীনভাবে প্রবেশ করাইতে পারে সেক্ষেত্রে সে প্রায় 2 গুণ থেকে 3 গুণ প্রফিট করে। এই সমস্ত সিগারেটকে রাজস্ব ফাঁকি দিয়ে আমাদের দেশীয় বাজারে ঢুকানোর অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশে বর্তমানে নিম্ন স্তরের 10 সিগারেটের দাম 62 টাকা থেকে শুরু হয়ে অতি উচ্চ স্তর প্রিমিয়াম 210 টাকা নির্ধারিত রয়েছে। অবশ্য প্রতিটি স্তরে রয়েছে সরকার নির্ধারিত সম্পূরক শুল্ক। আর মধ্যপ্রাচ্যের দুবাইতে এইসব সিগারেটের দাম বাংলাদেশি মুদ্রায় 3 থেকে 5 টাকা হলেও দেশের বাজারে 20 টাকা বিক্রি হয় বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রতিদিন অন্তত 10টি ফ্লাইট অবতরণ করছে। প্রত্যেক যাত্রীকে তল্লাশি করা গেলে কী পরিমাণ সিগারেট উদ্ধার হবে তা সহজেই অনুমান করা যায়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ভারত থেকে চাল আমদানির গুজব রটিয়ে মেঘনার তীরবর্তী অন্যতম বৃহৎ ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে মিল মালিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে। বাধ্য হয়েই কম মূল্যে ধান বিক্রি করছেন আশুগঞ্জ ধান চালের হাটে আসা কৃষকরা। গুজব নিয়ে প্রজ্ঞাপন জারি করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। গেল বড় মৌসুমে সরকার 36 টাকা কেজি দরে ধান ও 1,444 টাকা দরে প্রতিমন ধান সংগ্রহের দাম নির্ধারণ করে।
তবে সরকার ভারত থেকে 1.5 লাখ টন চাল আমদানি করবে। সম্প্রতি এমন গুজব রটিয়ে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ধান চালের বৃহৎ হাট মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। মিল মালিক পক্ষের দাবি, চালের মিলগুলোতে বিপুল পরিমাণ অবিকৃত চাল রয়েছে, আবার চাল আমদানি হলে দাম আরও কমে যাবে। এই অজুহাতে হাওড় অঞ্চলের কৃষক ও ব্যাপারীদের কাছ থেকে ধান কিনছেন না মিল মালিকেরা। এমন পরিস্থিতিতে হাজার হাজার মন ধান নিয়ে আশুগঞ্জ বাজারে এসে বাধ্য হয়েই কম মূল্যে বিক্রি করতে হচ্ছে তাদের। লোক হয়েছে 1200 টাকা আর ধান হয়েছে 800 টাকা, তাই এটা ফুসছে না তো। ধান কইরা আমরা লুজার, কেন লুজার? কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। নৌকার আমদানিটা বেশি দেখলেই আপনার বাজারটা স্ট্রাইক করে কমাইলা। এক পয়সা না ধান, আরেক হলো ধানের নাই দর, এই অবস্থানে আছে আর কি। চাইলের দর ভালো না, বন্দর চাইল টানে না, গুড়ানো চাইল টানতেছে না। রেট দিছে 1440 টাকা আর আমরা দাম 700 টাকা। বিভিন্ন দরের ধান আছে, ধান টান কিনে আমরা চাউল কোনো বেচতারি না। এদিকে খালি ধান নিয়ে জমাইতেছি, মিল টিল বন্ধ হয়ে গেছে। যারা ক্রয় করবে আর আতঙ্কের মধ্যে ফিরে গেছে গা, যারা চাইল ক্রয় করবে তারা আতঙ্কের মধ্যে ফিরে গেছে গা। এদিকে কৃষক যেন ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা। আর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে গুজবের ব্যাপারে সতর্ক করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে, একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে আসলে এটা গুজব, এরকম সরকারের কোনো পরিকল্পনা নাই বলে আমরা জানি। দাম যেন তারা পায় সেজন্য তাদেরকে আমরা কিছু কৃষকদেরকে উৎসাহিত করেছে যেন সরকারি ন্যায্য মূল্যে তারা বিক্রি করে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে 4,97,790 মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী 31শে আগস্টের মধ্যে এ অঞ্চল থেকে সরকার 48 টাকা কেজি দরে 4,993 মেট্রিক টন আতপ চাল এবং 49 টাকা কেজি দরে 59,272 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সঠিক পরিকল্পনার অভাবে প্রতিষ্ঠার 2 যুগ পরেও আশানুরূপ শিল্প কলকারখানা গড়ে ওঠেনি লক্ষ্মীপুরের বিসিক স্বল্পনগরীতে। বেহাল সড়কের কারণে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। সড়ক বাতি আর সীমানা প্রাচীর না থাকায় বাড়ছে মাদকসেবীদের আড্ডা। নানা সমস্যায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি শিল্প ইউনিট। সংকট সমাধানে বিভিন্ন প্রকল্প নেওয়ার কথা জানান বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক আহাদুল ইসলাম আকাশের ছবিতে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। বেকার সমস্যার সমাধান ও শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে 1997 সালে লক্ষ্মীপুর শহরের বাঞ্ছানগর এলাকায় গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। বর্তমানে বেকারি, অটো রাইস মিল, ভাইয়া গ্রুপের শিল্প প্রতিষ্ঠান ও মোবিল রিপ্যাকিং ফ্যাক্টরি সহ কয়েকটি শিল্প কারখানা চলমান রয়েছে। তবে অবকাঠামোগত সমস্যা সহ বিভিন্ন সংকটে এইসব প্রতিষ্ঠান। শুরুতে 43টি শিল্প ইউনিট তাদের কার্যক্রম শুরু করলেও নানান সমস্যায় এরই মধ্যে বন্ধ 25টি শিল্প ইউনিট। বিসিকের অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এমনকি বৈদ্যুতিক খুঁটিতে বাতি ও সীমানা প্রাচীর না থাকায় বাড়ছে মাদক সেবীদের আড্ডা। এতে পণ্য আনা নেয়া সহ চলাচলে অসুবিধায় পড়তে হয় ব্যবসায়ীদের। বহির্গমন ড্রেনের খুবই দরকার, এটা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি। এই ড্রেনটা এখনো নির্মাণ না হওয়ার কারণে আমরা বিসিকের শিল্পনগরের ভিতরে জলাবদ্ধতা থাকি। আগে আমাদের অনেকগুলো কাস্টমার আসতো, এখন রোড খারাপের কারণে কোনো কাস্টমার আসে না। অন্ধকারের কারণে যার কারণে বিভিন্ন বখাটে ছেলেরা আসে। যে আশা নিয়ে আসছিলাম সে আশা আসলে আমাদের পূর্ণ হয় নাই। রাস্তায় পানি জমে আমাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে। বিসিক কর্তৃপক্ষ জানায় রাস্তা ও ড্রেনের সমস্যার সমাধানের জন্য প্রকল্প প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। 1000 ফিট করে আপনার 2000 ফিটের রাস্তার কাজ অলরেডি আমাদের এই অর্থ বছরের কাজটাও শেষ হয়ে গেছে আমাদের। তো আমরা এভাবেই ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি এটা মানে আবার নতুন করে চালু করার জন্য। আশা করি আগামী অর্থ বছরও আমরা আমাদের প্রস্তাব পাঠাবো, অনুমোদন হলে আমরা বাকি অংশের কাজটাও আমরা করতে পারবো। 16 একর ভূমির উপর প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শিল্পনগরীতে 54টি শিল্প ইউনিটের বিপরীতে 3 ক্যাটাগরির 100টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সহজ শর্তে শিল্পভিত্তিক ঋণ দেয়া, গ্যাস, বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ সমস্যার সমাধান হলে এই শিল্পনগরীর সবগুলো প্লটেই শিল্প কারখানা গড়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। বিসিক শিল্পনগরী এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। দেখছেন ভোরের সময়।
কক্সবাজারের ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের মাত্র ২ কিলোমিটার এলাকায় রয়েছে লাইফগার্ড সেবা। বাকি অংশে লাইফগার্ড, সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা নিদর্শক পতাকা না থাকায় ১৫ থেকে ২০টি পয়েন্টে ঝুঁকিতে থাকেন পর্যটকরা। মাঝে মধ্যেই ঘটছে নিখোঁজ ও প্রাণহানির মতো ঘটনাও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রপাড়ে অবকাশ যাপনে এসে সচেতন পর্যটকরা প্রায়ই ঝুঁকি ও শঙ্কার অভিযোগ তোলেন। তারা জানান, বিশ্বের দীর্ঘতম সৈকতের ১২০ কিলোমিটারের মধ্যে মাত্র ২ কিলোমিটার এলাকায় রয়েছে লাইফগার্ড সেবা, আর বাকি ১৫ থেকে ২০টি জনপ্রিয় পয়েন্টে নেই কোনো প্রকার সচেতনতার বালাই। এতে প্রায় ঘটছে পর্যটক নিখোঁজ ও প্রাণহানির ঘটনা। পর্যটকদের কাছে এক অত্যন্ত জনপ্রিয় গন্তব্য কক্সবাজারের ইনানি, তবে এখানে রয়েছে গভীর এক নিরাপত্তা সংকট। ইনানি সৈকতে অন্তত ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেই কোনো লাইফগার্ড সেবা, নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা নির্দেশক পতাকাও। বহু জায়গায় দেখছি সাইনবোর্ড লেখা আছে জোয়ার ভাটা হিসাব করে গোসল করার জন্য বা সমুদ্রে নামার, কিন্তু এইখানে এই আশেপাশে কোথায় লেখা নেই। সবাই তো আসলে এই জোয়ার ভাটার টাইমটার সাথে আসলে ইউজ টু না, এটা আসলে সচেতন করার জন্য কাউকে না কাউকে থাকা উচিত। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এসব পয়েন্টে আসলেও লাইফগার্ড, বিচ কর্মী ও উদ্ধার ব্যবস্থায় রয়েছে চরম ঘাটতি। 200 মিটার বা 300 মিটার পরপর যদি বিচ কর্মী যদি এখানে যদি আশেপাশে যদি থাকতো, দুর্ঘটনাগুলো ঘটতো না। রিস্কিউ টিউব আছে, রিস্কিউ বোট যেটা হচ্ছে হাতে প্যাডেল করে যায়, শুধু আমাদের কাছে এই দুইটা জিনিস আছে। পর্যাপ্ত লাইফগার্ড থাকলে পর্যটক নিখোঁজ ও প্রাণহানির সংখ্যা কমবে বলে মনে করেন ট্যুরিস্ট পুলিশ। হ্যান্ড মাইক নিয়ে আমরা প্রতিদিন সকাল বিকাল বা দুপুর প্রত্যেক দিনই আমরা টুরিস্টরা যারা আসে তাদের আমরা সতর্ক করি, আমরা ব্রিফ করি যে আপনারা এভাবে নামবেন না। লাইফগার্ড সংস্থার তথ্য মতে গত ১২ বছরে সমুদ্রে গোসলে নেমে মৃত্যু হয়েছে ৭৬ জনের, জীবিত উদ্ধার করা হয়েছে ১০২৪ জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নির্মাণ হয়েছে মাত্র ২ দশক আগে, এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাঙামাটির আসামবস্তি সেতু। ঝুঁকি কমাতে চলছে রেট্রোফিটিং এর কাজ। নাগরিক সমাজ বলছে, নির্মাণকালে অনিয়মে অল্প সময়ে সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় অপচয় হচ্ছে রাষ্ট্রের অর্থ। মানহীন কাজ আর জলবায়ু প্রভাবের উপর দায় চাপালো এলজিইডি। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মোন্নার ছবিতে রিপোর্ট। পিলার থেকে বের হয়ে গেছে পাথর, সেই পাথরে সামান্য চাপ দিলেই খসে পড়ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে মরিচা পড়া রড। ২ দশক আগে রাঙামাটিতে নির্মাণ করা হয় ২৯৪ মিটার দৈর্ঘ্যের আসামবস্তি সেতু, যা শহরের সঙ্গে যুক্ত করেছে খেপ্পপাড়া ও কাপ্তাই সড়ককে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও নয়াভিরাম আসামবস্তি সড়কের দৃশ্য উপভোগের জন্য হাজারো পর্যটক ও স্থানীয়রা চলাচল করে এই পথ দিয়ে। নাগরিক সমাজ বলছে, নির্মাণের সময় মানসম্পন্ন সামগ্রী ব্যবহার নিশ্চিত ও সঠিক মনিটরিং করা হলে এত অল্প সময়ে এমন অবস্থা হতো না। এত তাড়াতাড়ি কেন নষ্ট হলো, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারতাম, তারপরে মনে করতাম যে এটা কোন সংস্কার করা হোক। ঠিকঠাক করে ঠিকাদারের কাছ থেকে কাজটি ঠিকমতো বুঝে নিতেন, আজকে হয়তো এখন আবার সরকারি অর্থ অপচয় করে এটি সংস্কারের প্রয়োজন হতো বলে আমার। উপরের অংশটা ভেঙে ফেলতেছি, রড দিয়ে কেমিক্যাল ব্যবহার করিয়ে আবার নতুন করে ঢালাই করতেছি। ঝুঁকি কমাতে ১,৮০,০০,০০০ টাকা ব্যয়ে রেট্রোফিটিং এর কাজ করা হচ্ছে, জানালেন উপজেলা প্রকৌশলী। যখনই আমাদের ফল্ট আমাদের চোখে পড়েছে, আমরা সাথে সাথে আমরা সেটা উদ্যোগ নিয়েছি এটা ঠিক করার। নির্মাণের সময় মান বজায় রেখে কাজ না করা ও জলবায়ু প্রভাবের কারণে সেতুটির এই অবস্থা বলে দায়সারা জবাব এলজিইডির। পার্মানেন্ট কেজিং দিতে হয়, সেটা দেওয়া হয়নি। এই বিভিন্ন কারণে বিভিন্ন ফ্যাক্টর জড়িত, আসলে একক কোনো কাউকে দোষারোপ করা যাবে না, বিভিন্ন ফ্যাক্টর জড়িত, এর সাথে এটা দ্রুত নষ্ট হওয়ার। সেতুটি ২০০৩ সালে নির্মাণ কাজ শুরু হয় আর ২০০৬ সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সময় সংবাদ, রাঙামাটি। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ৩ বছরেও সংস্কার হয়নি বান্দরবনের অরুণ সারকি টাউন হল। অযত্ন আর অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হয়ে গেছে আসবাবপত্র সহ বিভিন্ন যন্ত্রপাতি। এনে জাকিরের রিপোর্ট। ধুলো জমা চেয়ার, দেয়ালে কাদা ও অন্ধকার পরিবেশ দেখে ভুতুরে বাড়ি মনে হলেও এটি বান্দরবানের অরুণ সারকি টাউন হলের চিত্র।
শহরের ফায়ার সার্ভিস এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক সুবিধা সম্বলিত টাউন হলটি, যেখানে অনুষ্ঠিত হতো বিভিন্ন সভা, সেমিনার, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু 2023 সালের ভয়াবহ বন্যায় পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংস্কার না করায়, অযত্ন অবহেলায় পরিত্যক্ত পড়ে আছে হলটি। দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হয়ে গেছে আসবাবপত্র ও বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি। এছাড়া অচল হয়ে পড়েছে এসি, জেনারেটর, সাউন্ড সিস্টেম, লাইটিং সহ অবকাঠামো। সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত হলটি সংস্কারের দাবি এলাকাবাসীর। হলরুমটা অনেক সুন্দর ছিল, এটা বাংলাদেশের মধ্যে অনেক বিখ্যাত একটা হলরুম, কিন্তু পরিচর্যার অভাবে, এই সংস্করণের অভাবে এই হলরুমটা অচিরেই নষ্ট হয়ে যাচ্ছে। এটার জন্য আবার ঠিক করা হয় যাতে এখানে আবার কালচারাল বিভিন্ন প্রোগ্রাম করা হয়। এদিকে জনবল সংকটের কারণে টাউন হলটি পরিচালনা করতে না পারায় রক্ষণাবেক্ষণের জন্য জেলা পরিষদকে চুক্তিতে ভাড়া দেওয়ার কথা জানায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বন্যায় নষ্ট হয়ে গিয়েছে, তার সংস্কারের জন্য জেলা পরিষদকে মৌখিকভাবে জানানো হয়েছে। ওনারা বলেছেন এটা কাজ করতেছে, তবুও পরবর্তীতে আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনাদের সংস্কার কাজগুলো দ্রুততার সহিত যেন বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা গ্রহণ করি। 2017 সালে আধুনিক অরুণ সার্কি টাউন হলটি নির্মাণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এম.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। 6 মাসের মধ্যে সব উপজেলা হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালিসিসের ব্যবস্থা রাখার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে দেখবেন কি প্রকার কাজ আমরা করেছি, যে মনোহরদীতে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ সারা বাংলাদেশের সকল 50 শয্যা হাসপাতালকে আমরা 1 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। আপনারা শুনে আনন্দিত হবেন। আমরা বলেছিলাম যে আমরা স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ে পৌঁছে দেব। আমরা শুরু করেছিলাম এসে প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলি, সেগুলিতে 50 বেডের ডায়ালিসিস কিডনি, যেটা সবচেয়ে বেশি এখন রোগটা দেখা যাচ্ছে, আর জেলা সদর হাসপাতালে 10 বেড কিডনি ডায়ালিসিস হাসপাতাল। বিগত সময়ে রেল ট্র্যাক স্থাপন করা হলেও সেই অনুপাতে লোকোমোটিভ ও কোচ সংগ্রহ করা হয়নি বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শুক্রবার রাতে নেত্রকোনায় রেল স্টেশন পরিদর্শন শেষে একথা জানান তিনি। যাত্রী সেবা বাড়ানোর লক্ষ্যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার মোট 3টি স্টেশন পরিদর্শন করেন হাবিবুর রশিদ। মোহনগঞ্জ, বারহাট্টা ও সর্বশেষ নেত্রকোনা বড় স্টেশন পরিদর্শন করে অব্যবস্থাপনা দূর করার নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী বলেন, পুরনো লোকোমোটিভ মেরামত করে ব্যবহারের চেষ্টা চলছে। এ সময় প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবুর উপস্থিত ছিলেন। আমাদের গভর্নমেন্টের ইচ্ছা হচ্ছে সারা বাংলাদেশে রেলের সেবাকে মান বৃদ্ধি করা। আমরা সারা 64 জেলা 49টা জেলার রেল সংযোগ আছে, আমরা তেমনিভাবে 64 জেলার রেল সংযোগ করতে চাই। আমাদের কিছু অগ্রাধিকার ভিত্তিতে কিছু কাজ করতে হচ্ছে। তা আমরা ইনশাল্লাহ আমরা যখনই যেভাবেই চেষ্টা করছি, যখনই আমরা আমাদের সক্ষমতা বাড়বে, তখনই আমরা রেলকে আরও মানুষ, যেহেতু রেল মানুষের কাছে একটি গ্রহণযোগ্য একটি পরিবহন, সেই ক্ষেত্রে রেলের সেবা যাতে মানুষ আরও বেশি পায় সেই হিসেবে কাজ করবে। আলোকিত সমাজ ও দক্ষ মানব সম্পদ তৈরিতে বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন ও কালচারাল নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মঞ্চে নান্দনিক নানা সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে দর্শকদের মন জয় করে নিল সবে শিক্ষা জীবন শুরু করা ক্ষুদে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি হোটেলে গ্র্যাজুয়েশন ও কালচারাল নাইট অনুষ্ঠানে অংশ নেয় তারা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য ও স্কুলের প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। তথ্য প্রযুক্তি নির্ভর পাঠদান এবং শিক্ষাবান্ধব পরিবেশের কারণে আস্থা বাড়ছে বলে জানান অভিভাবকরা। And I'm very happy because the school is doing so well and it has such amazing facilities. The venue is also অনেক ভালো, তো ওভারঅল
স্টার্ট অনেক ভালোই হচ্ছে। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার কাজ করছে। ছোট ছোট শিশু প্রত্যেকেই পিকাসো, প্রত্যেকেই আসলে আইনস্টাইন হতে পারে। কেননা আমার এবং প্রান্তিক পর্যায়ের, অর্থাৎ যে এই মুহূর্তে লেবার দিয়ে তার জীবিকা নির্বাহ করে, রাস্তায় কাজ করছে, দোকানে কাজ করছে, তার সন্তানের সাথে আমার সন্তানের পার্থক্যটা কোথায়? এই প্ল্যাটফর্ম দেওয়ার মধ্যে। তার সন্তান প্ল্যাটফর্ম পাচ্ছে না, আমাদের কারো প্রিভিলেজড যে ফ্যামিলি, সোসাইটি, তাদের সন্তানেরা সেই প্ল্যাটফর্ম পাচ্ছে। এই পার্থক্যটা দূরীভূত করতে হবে। আমরা অনেকেই স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা আসলে সত্যিকারভাবে কি হয়ে উঠে সেটা আমি এই স্কুলটাকে দেখে এবং এই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে দেখে বুঝতে পারলাম যে কখনো কখনো ড্রিমস কামস ট্রু। আমাদের ভবিষ্যৎ যারা নেতৃত্ব, আজকে আমাদের সন্তান যারা এই স্কুলের ছাত্র, তারা জানতে পারবে আসলে আমাদেরকে কোথায় গিয়ে পৌঁছাতে হবে। প্রকৃতি ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে সৃজনশীল, মানবিক ও বিশ্বমানের নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে 2024 সালে যাত্রা শুরু করে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্বৃত্তের গুলিতে এক কিশোরী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আসা হেলমেটে পরিহিত দুই যুবক ওই কিশোরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে মোস্তফা নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত 29 জুন বিকেলে মহারাগ এলাকায় ভদ্রবিলা ও পাশের গ্রাম পাইলডাঙ্গার শিশুদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় দুই গ্রামের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় পর্যায়ে 2 দফায় মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। ঝিনাইদহে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কোটচাঁদপুরের শিশেরকুণ্ডু গ্রামের আবু বক্করের সঙ্গে মামা শিরু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে মামা ভাগ্নের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। ভোর থেকেই ফেনীতে চলছে জমজমাট মাছ কেনাবেচা। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। জেলার সবচেয়ে বড় মৎস্য আড়ত ফেনী পৌর মৎস্য আড়তে রয়েছি। এই আড়তটিতে প্রায় অর্ধা শতাধিক আড়ত ঘর রয়েছে এবং অর্ধা শতাধিক আড়ত ঘরে ফেনীর জেলার উৎপাদিত যে মাছগুলো রয়েছে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত যে মাছ, সেই মাছের পাশাপাশি জেলার মাছের পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে এইখানে মাছ আসে এবং সেই মাছ এখানে পাইকারি দরে যে ওপেন যেভাবে মানে সর্বোচ্চ দরদাতা যে নিলামে বিক্রি হয় এবং এইখানকার যে
মাছ, সেই মাছের যে বাজার, এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আসে বিভিন্ন জেলা থেকে। বিশেষ করে আজকে যে সকল মাছ এসেছে, ব্যবসায়ীরা যেটা বলছেন যে মাছের যোগান কিছুটা কম থাকায় যে সাদা মাছ দাম একটু বেড়েছে। অন্যদিকে এখন জোয়ারের গুণ থাকায় চিংড়ি মাছের দাম কিছুটা কমেছে, যদিও এই দামটাকেও গ্রাহকরা অনেক বেশি বলছে। আজকে যদি কিছু মাছের দাম আপনাদেরকে জানাই, সেক্ষেত্রে রুই মাছ যেগুলো 3 কেজি ওজনের বেশি সেগুলো বিক্রি হয়েছে 370 থেকে 80 টাকায়, যেগুলো 2 কেজি ওজন সেগুলো বিক্রি হচ্ছে 340 থেকে 50 টাকায়। আর কাতল মাছ যেগুলো 6 কেজি বেশি ওজন সেগুলো বিক্রি হয়েছে 820 টাকায়, এবং 4 কেজি ওজনের বেশি এগুলো বিক্রি হয়েছে 420 টাকায়, এবং 1 কেজি বা তার একটু বেশি কম যেগুলো এগুলো 220 এবং 250 টাকার মধ্যে বিক্রি হয়েছে। অন্যদিকে তেলাপিয়া মাছ যেগুলো মানুষ আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিছুটা থাকলেও সেটা এখানে অস্থিরতা দেখা যাচ্ছে, সেখানে বিক্রি হচ্ছে 2 কেজি ওজনের যে তেলাপিয়াগুলো বিক্রি হচ্ছে 240 টাকা, এবং যেগুলো 2-3 কেজি হয় সেগুলো বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। অন্যদিকে কার্প জাতীয় মাছ বিক্রি হয়েছে যেগুলো একটু ওজনে বেশি, সেগুলো বিক্রি হচ্ছে 320 টাকায়, এবং পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে 150 থেকে 180 টাকায়। অন্যদিকে যদি আপনাকে সামুদ্রিক মাছের কথা বলি, সামুদ্রিক মাছ কিন্তু দামও কিছুটা চড়া, যেটা লইট্টা মাছ বিক্রি হচ্ছে 110 টাকায়, এবং ভাটা মাছ বিক্রি হচ্ছে 140 টাকায়, চাপিলা মাছ 70 থেকে 80 টাকায়, এবং আইলা মাছ 250 থেকে 280 টাকায়, সুরমা মাছ বিক্রি হচ্ছে 250 টাকায়। অন্যদিকে যদি আপনাকে চিংড়ি জাতীয় মাছের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 200 বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 700 টাকায় থেকে 1000 টাকায়, এবং গলদা চিংড়ি 1000 থেকে 1300 টাকায়, হরিণা চিংড়ি 600 টাকায় 620 টাকায় বিক্রি হচ্ছে। সর্বোপরি যে এখানে আজকে যে মাছের বাজার, সেই মাছের বাজার গ্রাহক যারা কিনতে আসছে তারা বলছে চড়া দাম, আবার যারা বিক্রি করছে তারা বলছে তুলনামূলকভাবে 2-4-20 টাকা কেজিতে আজকে কমেছে, এমনটি বলছে যারা বিক্রেতা তারা। সব মিলেই কিন্তু গ্রাহকদের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে। বিশেষ করে চিংড়ি মাছের একটি অভিযোগ রয়েছে, চিংড়ি মাছে জেলি মিশ্রিত করে বিক্রি করা হয়, এমন একটি অভিযোগ গ্রাহকরা করছে, এবং এই বিষয়টি তদারকি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে। এই ছিল আমার কাছে ফেনীর সর্ববৃহৎ যে মাছের আড়ত তার বেচা বিক্রির সবশেষ খবর। মাছ বাজারের খবর জানতে